এটা তো হ্যাঁ, ফনেটিক্স অ্যান্ড ফনোলজি ইতিপূর্বে আমরা করেছিলাম কি ল্যাঙ্গুয়েজ করেছি, ল্যাঙ্গুয়েজ অধ্যায়টা শেষ করেছি। ল্যাঙ্গুয়েজ থেকে ব্রিফ কোয়েশ্চন এবং শর্ট কোয়েশ্চন, ব্রড কোয়েশ্চন, যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, সেটা আমরা পরীক্ষাতে কীভাবে লিখবো, কেমনভাবে লিখলে আমাদের বেস্ট একটা নাম্বার পেতে হয়, সেইভাবে আমরা গ্রুপ স্টাডি শেষ করেছি। এরপরে দ্বিতীয় ক্লাসে শেষ করেছি কি বেসিক কনসেপ্ট ইন লিঙ্গুইস্টিক্স, অর্থাৎ এই অধ্যায় থেকে কয়টা ব্রিফ কোয়েশ্চন পড়তে হবে কমনলি, এবং কয়টা শর্ট কোয়েশ্চন পড়তে হবে, কয়টা ব্রড কোয়েশ্চন পড়তে হবে, এই ব্যাপারে আমরা এগুলো শেষ করে ফেলেছি। এরপরে তৃতীয় ক্লাসে আমাদের বিষয় হচ্ছে কি ফনেটিক্স অ্যান্ড ফনোলজি। তা আমরা সবাই জানি লিঙ্গুইস্টিকের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায় হচ্ছে এটি, এবং এটি বড়ও, অন্যান্য অধ্যায় থেকে এটি হচ্ছে একটু বড়। তো অন্যান্য আমরা ইতিপূর্বে যে দুটো ক্লাস করেছি সেই দুটো ক্লাসের মধ্যে ব্রিফ কোয়েশ্চন পেয়েছি 5টা করে, 10টা করে, 12টা করে এভাবে, কিন্তু এই অধ্যায়ের মধ্যে আপনি পরীক্ষার জন্য যদি কমন পড়েন তখন 30টা ব্রিফ কোয়েশ্চন আছে এই অধ্যায়ে, অর্থাৎ পার্ট এর মধ্যে আপনার জন্য 30টা ব্রিফ কোয়েশ্চন। আর যদি আপনি জানার জন্য, সব কিছু বোঝার জন্য একেবারেই ওই যে কোনো যদি হাড্ডি খেতে চান, হাড্ডি মানে চষে মশে যা ইচ্ছা মতো খাবেন, মানে মজা করে ভালো করে, 60টা আপনাকে পড়তে হবে, 60টি ব্রিফ কোয়েশ্চন পড়তে হবে। আর যদি আপনি শুধু পরীক্ষার প্রিপারেশন নেন তখন আপনাকে 30টি পড়লে হয়ে যাবে। এই 30টি কোয়েশ্চন আমি যদি সময় পাই আজকে আলোচনা করব, নয়তো আমি দিয়ে দেবো, আপনারা নিজের মতো করে পড়ে ফেলতে পারবেন। এরপরে পার্ট বিতে আসবো। পার্ট বিতে দেখেন এখানে টোটাল 10টা কোয়েশ্চন আছে। 10টা কোয়েশ্চন থেকে ধরুন 10টা আমাদের পড়তে হবে না, আমাদের জন্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট কমন কোয়েশ্চন কোনটা আছে। ধরেন প্রথম 1 নম্বর হচ্ছে ফনেটিক্স কী, এটা আমাদের জন্য তেমন একটু কমন নেই, যদিও কমন থাকে এটা আমরা ব্রড কোয়েশ্চন একটা শিখবো, সেখান থেকে এটা আমরা আনসার করতে পারবো। কেমন, তাহলে এটা আমরা 1 নম্বরটা বাদ দিলাম। এরপরে হোয়াট ইজ মনোফথং, মনোফথং কী, এটা ধরুন আমাদের জন্য কমন আছে মোটামুটি, সেটা আজকের ক্লাস আমরা করব না, যেহেতু এটা আমার ইউটিউবে ভিডিও করা আছে। আপনাদের যদি কারো মনে করেন এটা কমন, তাহলে আপনি এটা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। ইউটিউবে একটি ক্লাস আছে, আপনাকে আমি লিঙ্ক দিয়ে দেবো, গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, নতুবা এই এখানে যেটা স্ক্রিন আছে সেটা আপনাকে দিয়ে দেবো, আপনি এটা ক্লিক করলে ওই ভিডিওতে চলে যাবেন। তাহলে আপনি যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনি ভিডিওটা ক্লাসটা দেখে নিতে পারেন। এরপরে 2 নম্বর হচ্ছে কি রাইট এ শর্ট নোট অন লং অ্যান্ড শর্ট বাউলস, এটা 2012 সালে আসছে, এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। তো এটা যেহেতু ইউটিউবে আমি ভিডিও তৈরি করেছি, এটা লেটেস্ট ভিডিও, সে ব্যাপারে আজকে এটা ইম্পর্টেন্ট থাকলেও ক্লাস করব না বা করাবো না, যেহেতু এটা ওখানে আছে। তো ইউটিউব থেকে আপনারা নিজেরা ক্লাসটা করে নেবেন, যদি ওখানে না বুঝেন একদিন সলভ ক্লাস হবে, ওই সলভ ক্লাসে এই প্রশ্নগুলোর সমাধান হবে ইনশাল্লাহ। এরপরে দীপ্তং, দীপ্তং এই কোয়েশনটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, তো এটা যেহেতু ইউটিউব ভিডিও আছে এটা আমরা করবো না। এরপর ক্লিপ্তং, এটাও ইউটিউব ভিডিও আছে, আমরা করবো না। হোয়াট ইজ বয়েস, এটাও ইম্পর্টেন্ট, এটা করবো না, আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। এরপরে ডিফারেন্স বিটুইন ফনেটিক্স অ্যান্ড ফনোলজি, এটা আমাদের জন্য অন্যতম ইম্পর্টেন্ট, যেহেতু মাঝের মধ্যে বেজুড়া সাল থেকে চলে আসে, তো এটা আমরা করতে পারি আজকের ক্লাসে। এরপরে ডিফাইন স্ট্রেস অ্যান্ড টোন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, তবে এত বেশি ইম্পর্টেন্ট না, যদিও 16-12 সালে আসছে, এত বেশি ইম্পর্টেন্ট না। তো এখানে দুটা কোয়েশ্চেন একসাথে রিলেটেড, একটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টোন অ্যান্ড ফিটস, দুটো একসাথে আছে, এটা পিডিএফে আপনাদেরকে দিয়ে দিব, ওখান থেকে আপনারা পড়তে পারবেন। তাহলে আজকের 8 নম্বর যেটা কোয়েশ্চেন আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের কলেজ থেকে যেখান থেকে দেখ না কেন, সেট সাজেশন বলেন, আপনাদের লেকচার বলেন, টিবিএস বলেন, সিবিএস বলেন, সব সাজেশনে ইন্টোনেশন প্রশ্নটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো ইন্টোনেশনের ক্ষেত্রে দুটা প্রশ্ন আছে, একটা হচ্ছে হোয়াট ইজ ইন্টোনেশন, হোয়াট আর দ্য ফাংশন অফ ইন্টোনেশন, আর একটা হচ্ছে হাউ মেনি টাইপস অফ ইন্টোনেশন অথবা লেভেল অফ ইন্টোনেশন। এই প্রশ্নটা আজকে আমরা করব। আরেকটা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে কি এলিজান, এই এলিজানটা ইউটিউবে ভিডিও আছে থাকার পরেও আমরা আজকের এই ভিডিওতে দুটা শর্ট কোয়েশ্চেন করব। আজকের এই ক্লাসে দুটা শর্ট কোয়েশ্চেন আমরা পড়ব, 8 এবং 10, ঠিক আছে। এরপরে পার্ট সি থেকে একটু দেখেন, হোয়াট ইজ ফনেটিক্স, ডিসকাস দ্য ব্রাঞ্চেস অফ ফনেটিক্স। এই প্রশ্নটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আজকের এই ক্লাসে আমরা এই প্রশ্নটা ইনশাল্লাহ আমরা শেষ করব। এরপরে ডেসক্রাইব দ্য প্লেস অফ আর্টিকুলেশন,
এরপরে 3 নাম্বার আছে ম্যানার অফ আর্টিকুলেশন। তো প্লেস অফ আর্টিকুলেশন, ম্যানার অফ আর্টিকুলেশন, ফনেটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি এই দুটা। তো এই দুটা থেকে ধরেন 18 সালে একটা আসছে ম্যানার অফ আর্টিকুলেশন, প্লেস অফ আর্টিকুলেশন কখনো আসে নাই। এখন আমরা ধরতে পারতেছি না আসলে কি ম্যানার অফ আর্টিকুলেশন আসবে আমাদের ক্ষেত্রে নাকি প্লেস অফ আর্টিকুলেশন আসবে, আমরা ধরতে পারতেছি না। তাহলে ধরতে না পারলে অবশ্যই দুটো প্রশ্ন শিখতে হবে। তো দুটো প্রশ্ন শিখতে হলে ম্যানার অফ আর্টিকুলেশনের ভিডিও অর্থাৎ ক্লাসটা করা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। যদি না বুঝেন, কোনো একটা না বুঝলে ওটা আমাকে বলবেন, আমি ওটা সলভ করে দেবো ইনশাল্লাহ। তাহলে আজকের আমরা এই ভিডিওতে আমরা যদি পারি প্লেস অফ আর্টিকুলেশনটা ক্লাস করবো ইনশাল্লাহ। এরপরে কার্ডিনাস বাওয়েল, লিঙ্গুইস্টিকে সবচেয়ে আচ্ছা কারো একজন ফ্যামিলির আওয়াজ আসছে একটু, হ্যাঁ এক্সট্রা সাউন্ডটা একটু বন্ধ করে দেন। হ্যাঁ, এরপর দেখেন 4 নম্বরে হচ্ছে ডেসক্রাইব কার্ডিনাস বাউলস। লিঙ্গুইস্টিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কঠিন, হার্ড, সলিড এই প্রশ্নটা। এটা কোনো গাইডে ভালো করে সুন্দর করে উল্লেখ করে নাই। তো আমি বলবো আপনারা গাইড সবগুলো, যার যে গাইডটি আছে সেটা খুলে আমার ভিডিওটা একবার দেখবেন, তারপরে বই এবং গাইড এবং ইউটিউব আমার লেকচার, আমার ভিডিও ক্লাসটা আপনারা একটু ইভ্যালুয়েট, মূল্যায়ন করতে পারবেন। অর্থাৎ আমি কতটা ইনফরমেটিভ ক্লাসটা ওখানে আপলোড করেছি বা ক্লাসটা করেছি। তো ওটা যেহেতু ওখানে ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ওটা আমি আজকে এখানে দিব না। তো যেহেতু আজকে কোনগুলো ভিডিও আজকে ক্লাস করাবো সেটা আমি বলে যাচ্ছি। এরপরে দেখেন অ্যাজিমিলেশন, এটা আমাদের 17 সালে আসছে, তেমন একটু ইম্পর্টেন্ট না, তবে অনেক সাজেশনে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট দিচ্ছে। এরপরে স্ট্রেস প্রশ্নটা দেখেন 15, 18, 19 লাগাতার এসেছে। তো এটা বলা যায় ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, এটা ধরা যাচ্ছে না। তাহলে ধরা যেহেতু না যায়, এটা আমাদের দেখতে হবে, শিখতে হবে, কেমন? তাহলে আমরা ব্রড কোয়েশ্চেন থেকে আজকে কয়টা প্রশ্ন আমরা আলোচনা করব? 1 নাম্বার, 2 নাম্বার, 1 এবং 2, ঠিক আছে? তো শর্ট কোয়েশ্চেন থেকে আমরা আলোচনা করব কোনটা 8 এবং 10। এখন আপনাদের বলতে হবে আগে কি ব্রড কোয়েশ্চেন শুরু করব নাকি শর্ট কোয়েশ্চেন শুরু করব? ব্রড, আচ্ছা, সবাই এগ্রি? হ্যাঁ বলেন, ব্রড শুরু করব? হ্যাঁ, প্রথম দুটি বলতে মানে ব্রড কোয়েশ্চেনের প্রথম দুটি। প্রথম দুটি ক্লাস অর্থাৎ কি আপনি শর্ট কোয়েশ্চেনের কথা বলছেন? ইন্টোনেশন অ্যান্ড এলিশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তো আমি দ্বৈত অবস্থানে পড়ে গেছি, কোনটা শুরু করব? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি, আগে আমি বলি একটা শর্ট কোয়েশ্চেন শুরু করি, তারপর একটা ব্রড কোয়েশ্চেন শুরু করবো, তারপর একটা শর্ট একটা ব্রড, এরকম করি, এটা বেটার হয়, দুই পক্ষেই জিতে যাক, ঠিক আছে? তাহলে আমরা, হ্যাঁ 1 ঘন্টা পার হয়ে গেলে, আচ্ছা মাথায় ধরে না কেন এত? আচ্ছা কিছু খেয়ে বসেন আমার মতো রং চা খান। আচ্ছা সমস্যা নেই, না অ্যাম্বিশন থাকতে হবে। আপনি মনের মধ্যে একটা অ্যাম্বিশন, ইন্সপাইরেশন লালন করেন, হ্যাঁ, তখন দেখবেন যে কি 1 ঘন্টা না, আপনি 10 ঘন্টা পড়লেও সমস্যা নেই। মাথাটাকে ওইভাবে গড়ে তুলতে হবে। আপনি যদি 1 ঘন্টা পরে যদি আপনি হ্যাভ এ রিল্যাক্স বলেন, তাহলে তো আর হবে না। আপনাকে অ্যাম্বিশন যদি লালন করেন, দেখবেন যে কি আপনি 3 ঘন্টাও পড়তে পারবেন, 4 ঘন্টাও পড়তে পারবেন, ঠিক আছে? তাহলে দেখেন, আপনি আমাদের নারী প্রাইম মিনিস্টারগুলা ওখানে ওই পদে আপনাকে যেতে হবে। সো আপনি 1 ঘন্টা পড়লে হবে, আরও অনেক বেশি পড়তে হবে। হ্যাঁ, শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, এটা আমি ইউটিউব ভিডিও বানানোর জন্য তৈরি করেছিলাম, কিন্তু সময় পাই নাই, করতে পারিনি আজকে ক্লাসটা। দেখি ইনশাল্লাহ ক্লাসটাই আপলোড করে দেবো। হোয়াট ইজ ইন্টোনেশন অ্যান্ড হোয়াট আর ফাংশনস অফ ইন্টোনেশন? জাতীয় বিশ্ববিদ্যালয়ে 13, 16 এবং 18 সালে প্রশ্নটি এসেছে, সামনেও আসার সম্ভাবনা রয়েছে। তাহলে অ্যাট ফার্স্ট টাইম আমরা জানবো ইন্টোনেশন বিষয়টা কি। ইন্টোনেশন বলতে কি বোঝায়?
ইন্টোনেশন জানার আগে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে পিটস। এখানে যারা সিঙ্গার বা মিউজিশিয়ান আছেন তারা ভালো বুঝবেন পিটস জিনিসটাকে, PITCH, পিটস এই জিনিসটা বলতে ভালো বুঝবেন। তো যাই হোক, আমরা লিঙ্গুইস্টিকের স্টুডেন্ট হিসেবে যেটা আমরা বুঝি, দ্য হাই অর লো ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড ইজ কল্ড পিটস। অর্থাৎ শব্দের উঁচু নিচু স্পন্দন, শব্দের ওঠানামা, আপস অ্যান্ড ডাউনকে পিটস বলে। শব্দের অর্থাৎ হিউম্যান সাউন্ড ওঠানামা, উঁচু নিচু, ছোটো বড়, এই জিনিসটাকে পিটস বলে। দ্য ইউজ অফ পিটস ইন স্পিচ ইজ কল্ড ইন্টোনেশন। আমরা এই পিটস যখন আমাদের কথার মধ্যে ব্যবহার করব তখন তাকে বলে ইন্টোনেশন। তাহলে আমরা দুইটা স্টেপে জানলাম ইন্টোনেশন কি, ইন্টোনেশন কীভাবে আসতেছে, শব্দের স্পন্দন হারকে, শব্দের ওঠানামা করাকে পিটস বলে, এবং এটা যখন আমরা কথা বলার সময় অ্যাপ্লাই করি, প্রয়োগ করি, তখন এটাকে বলে ইন্টোনেশন। এরপরে ইন্টোনেশনটা কোন কাজে লাগে, এটা কেন করা হয়, এটার কাজটা কি? ইন্টোনেশন ইজ ইউজ টু কনভে। ইন্টোনেশন সাধারণত বহন করে, ক্যারি করে পার্সোনাল অ্যাটিটিউডস, গ্রামাটিক্যাল অ্যাটিটিউডস, এটা অ্যাটিটিউডও বলতে পারেন, অ্যাটিটিউডও বলতে পারেন, দুটা প্রনাউন্সিয়েশন আছে, আমেরিকান এবং ব্রিটিশ, অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাটিটিউড। অর্থাৎ এটার কাজটা হচ্ছে কি, পার্সোনাল, গ্রামাটিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাটিটিউড প্রকাশ করা, ক্যারি করা, বহন করা। সংক্ষিপ্তভাবে, ইন শর্ট, ইন্টোনেশন ডেসক্রাইবস, সংক্ষেপে ইন্টোনেশন বলতে বোঝায় হাউ দ্য ভয়েস রাইসেস অ্যান্ড ফলস ইন স্পিচ। কথা বলার সময়, হিউম্যান স্পিচে কথা বলার সময় কিভাবে ভয়েস উঠানামা করে, এই জিনিসটাকে বলা হয় ইন্টোনেশন। এরপরে আরেকটা বিষয়, লেভেল অফ ইন্টোনেশন। লেভেল অফ ইন্টোনেশন এখানে আমি 3টা দিচ্ছি, অনেক বইতে 4টা আছে আর কিছু বইতে 2টা আছে, তো আমরা হিসাব করতে গেলে 3টাই আছে। ফলিং ইন্টোনেশন, অর্থাৎ আমাদের ভয়েসটা নিম্নগামী হবে। রাইজিং ইন্টোনেশন ঊর্ধ্বগামী হবে। ফল রাইজ ইন্টোনেশন, নন ফাইনাল ইন্টোনেশন, মানে খানিক সময় ঊর্ধ্বগতি, খানিক সময় নিম্নগতি, অথবা যেটাকে নন ফাইনাল ইন্টোনেশন বলা হয়। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, সেটা হচ্ছে কি 4 টাইপস অফ ইন্টোনেশন। এটা হচ্ছে কি আপনার ইন্টোনেশন, এখানে ইন্টোনেশন যেটা 4 টাইপস অফ বলা হচ্ছে সেটা ফাংশন অফ ইন্টোনেশন। কেমন, এখানে যেটা টাইপস বলা হচ্ছে এটা হচ্ছে ফাংশন অফ ইন্টোনেশন, ঠিক আছে? টাইপসের জায়গায় ফাংশন শব্দটা হবে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে। এক্সট্রা সাউন্ড কি আমার এদিক থেকে আসতেছে? মনে হয় না, না আমার এদিক থেকে আসবে না। আচ্ছা আচ্ছা, 4 ফাংশন অফ ইন্টোনেশন। ইন্টোনেশনের ফাংশন হচ্ছে 4টি। নাম্বার 1, অ্যাটিটিউডিনাল। আপনারা এটার স্পেলিং, এটার প্রনাউন্সিয়েশনটা একটু গুগল করে দেখে নেবেন অ্যাটিটিউডিনাল কিনা। হ্যাঁ, এটাই অ্যাটিটিউডিনাল ফাংশন অফ ইন্টোনেশন। তো এটা কাকে বলে? ইট এক্সপ্রেসেস এ স্পেসিফিক মোড অ্যান্ড ইমোশন অফ এ স্পিকার টু দ্য লিসেনার অ্যান্ড অর আদার ইন্টারলোকাটর ডিউরিং কনভারসেশন। ইট এক্সপ্রেসেস, এটি প্রকাশ করে এ স্পেসিফিক মোড অ্যান্ড ইমোশন, নির্দিষ্ট মুড এবং আবেগ, অর্থাৎ আবেগ অনুভূতি, অফ এ স্পিকার, একজন বক্তার, একজন কথা বলে যে এমন মানুষের, টু দ্য লিসেনার, শ্রোতার কাছে, অর আদার ইন্টারলোকাটর, অথবা অন্যান্য সংলাপে বা টক শোতে অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রতি, ডিউরিং কনভারসেশন, কথা বলার সময় বা আলোচনা করার সময়। তাহলে এটা যদি আমরা বাংলায় একটু বুঝি, কথা বলার সময় যখন বক্তার আবেগ অনুভূতি প্রকাশ হবে শ্রোতার কাছে, এটাকে বলে অ্যাটিটিউডিনাল ফাংশন অফ ইন্টোনেশন। তো এখানে বলা হচ্ছে কি, ইট এক্সপ্রেসেস, এটি প্রকাশ করে, কি প্রকাশ করে? স্পেসিফিক মুড অ্যান্ড ইমোশন। তো স্পেসিফিক মুড অ্যান্ড ইমোশন বলতে কি বোঝায়, এটা একটু দেখেন। মানে হোয়াট ইজ স্পেসিফিক মুড অ্যান্ড ইমোশন? ডিফারেন্ট ভয়েস কোয়ালিটি ফর ডিফারেন্ট অ্যাটিটিউড। বিভিন্ন অ্যাটিটিউডের জন্য বিভিন্ন
ভয়েস কোয়ালিটি। এটা আমি এক্সাম্পলে ভালো বুঝবেন, পরবর্তী এক্সাম্পলে আসবে। ডিফারেন্ট ফিটসেস র্যাঙ্ক ইন ডিফারেন্ট ওয়েস, ডিফারেন্ট ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড জেস্টার বডি ল্যাঙ্গুয়েজ। ফেসিয়াল এক্সপ্রেশন অঙ্গভঙ্গি, মুখের অঙ্গভঙ্গি, হ্যাঁ, জেস্টার এটা অঙ্গভঙ্গি বোঝাবে, বডি ল্যাঙ্গুয়েজ এটাও আপনার বডি ল্যাঙ্গুয়েজটাকে বোঝাবে। তো এখন আসি এক্সাম্পলে। উই ইউজ ডিফারেন্ট লেভেল অফ ইন্টোনেশন। আমরা ইন্টোনেশনের ভিন্ন ভিন্ন লেভেলগুলো ইউজ করে থাকি ডিউরিং সেইং হ্যালো অর সালাম। একটু দেখেন, ফ্রেন্ড উই মিট রেগুলারলি, একজন বন্ধু যার সাথে প্রতিদিন আপনার দেখা হয় তাকে আপনি কিভাবে হ্যালো বলবেন অথবা কিভাবে তাকে সালাম দিবেন। সালাম শব্দটা কোনো বইতে নাই, এটা যেহেতু অ্যাজ এ মুসলিম আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী আমি এটা অ্যাড করেছি। হ্যাঁ, গ্রেটিং বলেন, সালাম বলেন। ধরেন একজন বন্ধু যার সাথে আপনার প্রতিদিন দেখা হয় তার সাথে আপনি হাসি মুখে সুন্দর করে আসসালামু আলাইকুম দোস্ত, হ্যাঁ হ্যালো কেমন আছো, এরকম হাসি মুখে প্রফুল্ল মনে আপনি তাকে অ্যাড্রেস করতে পারেন, বা এটাই নিয়ম। এরপরে এ ফ্রেন্ড উই হ্যাভন সিন ফর এ লং টাইম, এমন একজন বন্ধু যার সাথে দীর্ঘদিন 5 বছর 7 বছর দেখা হয় নাই, তার সাথে হঠাৎ দেখা হলো, আপনি কিভাবে তাকে সালাম দিবেন, কিভাবে তাকে হাই হ্যালো করবেন, কিভাবে তাকে গ্রেটিং করবেন। এটার অঙ্গভঙ্গি, এটার মানে ব্যক্তিগত অঙ্গভঙ্গি হবে, ব্যক্তিগত মুড এবং ইমোশন হবে ভিন্ন। কেমন, এটা যার যার স্টাইলে শেষে করবে। আমরা মাঝের মধ্যে কিছু ভিডিও ক্লিপস দেখি ফেসবুকে, ছোট্ট করে অনেক বছর পরে দেখা হয়েছে, এই কান্নাকাটি আমাদের বাংলা সংস্কৃতিতে, হ্যাঁ এভাবে হয়। হ্যাঁ, এরপরে 3 নম্বর হচ্ছে নেভার উই ডোন্ট লাইক, একজন প্রতিবেশী যার সাথে আপনার প্রতিদিন ঝগড়া হয় কিন্তু প্রতিদিন আপনি সকাল বিকাল বের হলে তাকে দেখেন। এখন অবশ্যই সে একজন বড় মানের মানুষ, তাকে অবশ্যই আপনাকে সালাম করতে হয়। এখন তাকে আপনি কীভাবে সালাম করবেন, মানে মনের মধ্যে দুঃখ রেখে বেদনা রেখে তাকে সালাম দিবেন এরকম। যাই হোক, আপনি নিজস্ব স্টাইলে একটা সালাম, একটা হাই হ্যালো দিবেন, সেটা অবশ্যই ডিফারেন্স হবে। অর্থাৎ প্রতিদিন যার সাথে দেখা হচ্ছে তাকে যেভাবে সালাম বিনিময় করেন, হাই হ্যালো করেন, তার থেকে একটু ডিফারেন্স হবে এটা। এরপরেরটা হচ্ছে কি রেভারেন্ট অর অনার পারসন, একজন শিক্ষিত শ্রদ্ধেয় ব্যক্তি, সম্মানিত ব্যক্তিকে যদি আপনি দেখেন, যেমন মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, হ্যাঁ প্রাইম মিনিস্টার, এদের সাথে তো দেখা হবে না। ধরেন আমাদের বিশেষ করে টিচারদের, ইমাম, হুজুর, মুয়াজ্জিন, এদের সাথে দেখা হয়, তো এদেরকে আমরা সালাম কিভাবে দিই, একটু মানে খুব নম্র ভদ্র হয়ে সালাম দিই। কেমন দেখেন, ব্যক্তি বিশেষে ব্যক্তি, শ্রোতা বিশেষে শ্রোতা লিসেনার বিশেষে আপনার অঙ্গভঙ্গি, আবেগ, অনুভূতি চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে দেখেন 6 months ওল্ড বেবি, একটা 6 মাস বয়সী বেবিকে যখন আপনি গ্রেটিং করেন, হ্যাঁ তাকে খুব সুন্দর করে নরম, মানে একদম কিউট করে একটা সালাম দিবেন, নয়তো হাই হ্যালো করবেন, নয়তো বা তার গাল টেনে দিয়ে আসবেন, এটা অনেকেই করে। তো যাই হোক, তো এই 6 মাস বেবিকে আপনি যেভাবে সম্বোধন করবেন সেভাবে কি আপনি আপনার দৈনন্দিন যার সাথে দেখা হয় তার সাথে সেভাবে সম্বোধন করবেন? নো, এখানে শ্রোতা অনুযায়ী আপনার আবেগ, অনুভূতি, আপনার হাই বলার স্টাইল ডিফারেন্স হবে, সালাম দেওয়ার স্টাইল, অনুভূতি, আবেগ, অনুভূতি সবগুলো ডিফারেন্স, পার্থক্য হবে। তাহলে আমরা এই যে এখানে কয়েক ধরনের শ্রোতার আবেগ, অনুভূতি যে স্পিকার প্রকাশ করবে, সেখান থেকে যেটা বুঝলাম, হেয়ার এভরি হ্যালো অ্যান্ড সালাম, এখানে প্রত্যেকটা সালাম এবং হ্যালো বা গ্রেটিং ওয়ার্ড অথবা গ্রেটিং এক্সপ্রেশন উইল বি এক্সপ্রেসড, প্রকাশ করা হবে ইন ডিফারেন্ট ইন্টোনেশন, ভিন্ন ভিন্ন স্বরভঙ্গিতে। একটু জিজ্ঞেস করব, ইন্টোনেশন শব্দের বাংলা অর্থ কী আমাদের জানতে হবে, কারণ আমরা বাংলা যদি না জানি ভালো করে বুঝবো না। ইন্টোনেশনের বাংলা কি? স্বরভঙ্গি। কারণ মনে পড়ছে? একটু দেখেন, আমি চেক করে দেখাচ্ছি। স্বরভঙ্গি কেমন? আচ্ছা, এরপরে দ্বিতীয় নাম্বার ফাংশন অফ ইন্টোনেশন হচ্ছে গ্রামাটিক্যাল ফাংশন অফ ইন্টোনেশন। এটা কাকে বলে? মূলত গ্রামাটিক্যাল ফাংশন, ইন্টোনেশন হেল্পস, অর্থাৎ এই ইন্টোনেশনটা ইট হেল্পস, আমরা বলতে পারি ইন্টোনেশনটা কেটে দিয়ে it helps identify grammatical structure in speech, সেন্টেন্সের মধ্যে, কথার মধ্যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার চিহ্নিত করতে এটি সাহায্য করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য ফলোয়িং অ্যাম্বিগাস
অস্পষ্ট কেমন সেন্টেন্স, নিচের একটা অস্পষ্ট সেন্টেন্স রয়েছে সেটাতে বেসড অন ইন্টোনেশন উইল এক্সপ্রেস ডিফারেন্ট মিনিং। এখানে একটু মিস্টেক দেখা যাচ্ছে, গ্রামাটিক্যাল এরর, একটা কমা হবে, প্লুরাল হবে। আচ্ছা, তাহলে একটি সেন্টেন্স যেটার কথা বলছি, দুস হু সোল্ড কুইকলি মেড এ প্রফিট, এটা জাফর মাহমুদের বইয়ে এক্সাম্পলটা আছে, সেখান থেকে নেওয়া। দুস হু সোল্ড কুইকলি মেড এ প্রফিট, দেখেন এখানে কুইকলি যেটা অ্যাডভার্ব আছে, এখানে মূল ভার্ব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুটা, একটা হচ্ছে সোল্ড আর একটা হচ্ছে মেড। এখন আমরা জানি কুইকলি এটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা সোল্ডকে মডিফাই করেছে নাকি মেডকে মডিফাই করেছে, এটা কিন্তু এটা ট্যাক্সে বুঝে যাবে না, আপনি এটা লাইন পরে ট্যাক্স পরে বুঝতে পারবেন না এটা সোল্ডকে মডিফাই করতেছে নাকি মেডকে মডিফাই করতেছে। তো এটা কীভাবে বুঝতে হবে, এটা উচ্চারণ বা ইন্টোনেশনের উপর আপনাকে বুঝতে হবে। যদি যদি এটা সোল্ড কুইকলি, সোল্ডের সাথে কুইকলি উচ্চারণ একসাথে করে, ইন্টোনেশন করে, মানে রাইজিং করে, তখন সোল্ডের অ্যাডভার্ব। আর যখন কুইকলি ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে উচ্চারণ করে, একটু রাইজ করে, তখন বুঝতে হবে এটা মেডকে মডিফাই করেছে, মেডকে মডিফাই করেছে। তাহলে সোল্ডের সাথে যখন কুইকলি উচ্চারণটা ইন্টোনেশন করবে তখন অর্থ হবে একটা, আর যখন মেড আলাদাভাবে কুইকলি ইন্টোনেশন করা হবে তখন অর্থ হবে আরেকটা, তখন মডিফাই করবে মেড ভার্বটাকে, তাহলে তখন ভিন্ন ভিন্ন অর্থ হবে। তো দেখি আমরা এই রোমান ওয়ান একটু খেয়াল করেন, দুস হু সোল্ড কুইকলি মেড এ প্রফিট, আমি সুবিধার্থে বাংলা অর্থ দিয়ে দিয়েছি যেহেতু একটু বুঝতে অসুবিধা না হয়, যারা দ্রুত বিক্রি করেছে তারা লাভ করেছে। তাহলে দেখেন সোল্ড কুইকলি দ্রুত বিক্রি করেছে, যারা দ্রুত বিক্রি করেছে তারা লাভ করেছে। একটু আপনাকে সেন্সিটিভলি বুঝতে হবে, কারণ সোল্ড কুইকলি এটা একসাথে ইন্টোনেশন করে বলার মাধ্যমেই কুইকলি শব্দটা সোল্ডকে মডিফাই করতেছে নাকি মেডকে মডিফাই করতেছে এটা আপনি বুঝতে পারবেন। লেখার মাধ্যমে এটা বুঝতে পারবেন না এটা আসলে মেডকে মডিফাই করতেছে নাকি সোল্ডকে মডিফাই করতেছে, এটা কথা বলার সময় আপনি বুঝতে পারবেন। তো যখন সোল্ডের সাথে কুইক একসাথে ইন্টোনেশন করবে তখন হবে কি সোলকে মডিফাই করা। তো সোলকে যখন মডিফাই করবে তখন অর্থ দিবে কি, যারা দ্রুত বিক্রি করেছে তারা লাভ করেছে। এরপরে দ্বিতীয় নম্বর দেখেন, দ্বিতীয় নম্বর দুস হু সোল্ড কুইকলি মেড এ প্রফিট, তখন কুইকলিটাকে আপনি কি করেন, রাইস ইন্টোনেশন করেন, তখন অর্থ দেবে কি, যারা বিক্রি করেছে তারা দ্রুত লাভ করেছে। কিন্তু আগের সেন্টেন্সে কী ছিল, যারা দ্রুত বিক্রি করেছে তারা লাভ করেছে, আর পরের সেন্টেন্সে হচ্ছে কি, যারা বিক্রি করেছে তারাই দ্রুত লাভ করেছে। সবাই আসছে? আসে না এখনো, অনেকের নেট স্লো সেই জন্য একটু দেরি হয়। আর কেউ আসার আছে? আসবে
তাহলে আমরা 1 মিনিট ধৈর্য ধরি, যেহেতু আরও অনেকে আসবে, কানেক্টিংয়ে আছে। আচ্ছা, আশা করি সবাই চলে আসছেন মনে হয়। আচ্ছা, ওকে, প্লিজ একটু সাইড টকিং একটু বন্ধ করেন। আচ্ছা, আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? রেডি সবাই? হ্যালো, এই একটু মিউট, এটা কে? আমি সবাইকে মিউট করে দেব? হ্যালো, আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। এটা তো আমি নিজেকে মিউট করলাম। কোথায় ওগুলো ভুলে যাই কেন? আচ্ছা, বন্ধ হয়ে গেছে আশা করি। একটু খেয়াল রাখবেন যাতে পাশের সাউন্ডগুলো না আসে। আচ্ছা, তাহলে গ্রামাটিক্যাল ফাংশন অফ ইন্টোনেশন থেকে আমরা এমন কিছু অদ্ভুত সেন্টেন্স আছে, যে অদ্ভুত সেন্টেন্সের মধ্যে পার্ট অফ স্পিচ কোনটা কোন শব্দকে মডিফাই করেছে সেটা আমাদের বুঝতে হলে অবশ্যই ইন্টোনেশন দিয়ে বুঝতে হচ্ছে। আমরা ট্যাক্সের মাধ্যমে বুঝতে পারতেছি না। তার মধ্যে অন্যতম একটি সেন্টেন্স হচ্ছে কি, যেটা জাফর মাহমুদের বইয়ে আছে, সেটা দোজ হু সোল্ড কুইকলি, কোথায়? দোজ হু সোল্ড কুইকলি মেড এ প্রফিট। তাহলে এটা আমাদের সোল্ড কুইকলি একসাথে যখন ইন্টোনেশন করা হচ্ছে তখন এক ধরনের অর্থ দিচ্ছে, আর যখন অনলি কুইকলিকে ইন্টোনেশন করা হচ্ছে তখন আরেক ধরনের অর্থ দিচ্ছে। তাহলে বেসড অন ইন্টোনেশন আপনাদের অর্থ ডিফারেন্স হয়ে যাচ্ছে। সো ইন্টোনেশন ইজ ভেরি মাস্ট ইন ইংলিশ প্রনাউন্সিয়েশন। এরপরে এই দুটাকে আমরা যদি একটু প্যাসিভে পরিবর্তন করে অর্থ প্রকাশ করে দেখাই, দিস ডিফারেন্ট টোন ইউনিট রেফার্স টু দ্য ডিফারেন্স মিনিং গ্রামাটিক্যালি ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। স্পেলিংটা একটু এরর দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন প্রথম নাম্বার, যেটা 1 নাম্বার ছিল, সেটা এ প্রফিট ওয়াজ মেড বাই দোজ হু সোল্ড কুইকলি, যারা দ্রুত বিক্রি করেছিল তাদের দ্বারা একটি লাভ হয়েছিল। এরপর দ্বিতীয় নম্বর অর্থ যেটা প্রকাশ করেছিল সেটা হচ্ছে এ প্রফিট ওয়াজ কুইকলি মেড বাই দোজ হু সোল্ড, যারা বিক্রি করেছিল তারা দ্রুত লাভ করেছিল। তো এই দুটা সেন্টেন্সের অর্থ আপনাকে একটু 5 সেন্স অ্যাক্টিভ করে ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে হবে। আপনি শুনলেন, মনোযোগ নাই, বুঝতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করব, আপনার যদি মনোযোগ না থাকে এই দুটো সেন্টেন্স বুঝতে পারবেন না, কারণ এগুলো ট্যাক্সের মাধ্যমে বুঝে যাবে না। এটা আপনাকে, আপনি কোথায় জোর দিচ্ছেন, আপনার শাসাগারটা কোথায়। স্ট্রেসের একটা প্রশ্ন আছে, একটা শব্দ ভার্ব, এই ভার্বকে যখন আপনি প্রথমে জোর দিবেন তখন এক ধরনের অর্থ দিবে, যখন শেষে জোর দিবেন তখন আরেক ধরনের অর্থ দিবে। এটা আমার স্ট্রেসের ভিডিওতে বলা আছে। তো ইন্টোনেশনটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট ইংরেজিতে। এরপরে 3 নাম্বার হচ্ছে কি, ডিসকোর্স ফাংশন অফ ইন্টোনেশন। ডিসকোর্স যেটা আদার্স বইতে নেই, এটা এই জায়গাতে অনেক সময় যেটা দেখা যায়, মানে অ্যাকসেন্ট ইন্টোনেশন আছে। তো অ্যাকসেন্টের পরিবর্তে আপনি ডিসকোর্সটা বলতে পারেন। ডিসকোর্স বলতে আমরা যেটা বুঝি বক্তব্য বুঝি, কেমন?
তো এই ইন্টোনেশনের মধ্যে ফল রাইজ ইন্টোনেশনটা গঠিত হবে বা এই জিনিসটা এখানে অ্যাক্টিভেট হবে। তো আমরা একটু খেয়াল করি, বক্তারা যখন, আমাদের দেশে তো ওয়াজ মাহফিল একটু বেশি হয়, তো বক্তারা যখন, এটা আপনার ইংল্যান্ডে হয়, ইউরোপে হয়, আমেরিকা হয়, সব দেশে হয়, যখন একজন বক্তা বক্তব্য দেয় তখন শ্রোতাকে সম্বোধন করে, শ্রোতার বোঝার সুবিধার্থে, শ্রোতার হৃদয়ঙ্গমের জন্য বক্তারা কী করে, তাদের ভয়েসটা এক সময় একদম বড় আওয়াজে বলে, আরেক সময় মৃদু করে, আরেক সময় স্লো করে, আরেক সময় মিষ্টি ভাষায় বলে। তো বক্তারা কিন্তু হরেক রকম ভাষায় কথা বলে শ্রোতাকে বোঝাতে। তো এটা হচ্ছে ডিসকোর্স ফাংশন অফ ইন্টোনেশন। দেখবেন অনেক সময় আপনারা যারা ওয়াজ শুনেন, অনেক বক্তা টেনে টেনে বলে, অনেক বক্তা আবার খুব সুন্দর করে স্মার্ট করে নর্মাল ভাষায় বলে, আবার দেখবেন যে কি হঠাৎ করে বড় আওয়াজে বলতেছে, হঠাৎ ছোটো হয়ে গেছে, হঠাৎ টানতেছে, হঠাৎ মিষ্টি ভাষায় বলতেছে, হঠাৎ আবার চিল্লাচিল্লি করতেছে। এটা হচ্ছে ডিসকোর্স ফাংশন অফ ইন্টোনেশন। সো আমরা এটাকে ইংরেজিতে কীভাবে বলতে পারি? আই স্পিকার ডিউরিং স্পিকিং বিফোর অডিয়েন্স, একজন বক্তা কথা বলার সময় অডিয়েন্সের সামনে একটা শব্দ যোগ করতে পারেন, ইন দ্য হল অথবা ইন দ্য সারমন। সারমন বলতে ধর্মসভা বা মাহফিল, যেটাকে আমরা বলি ওয়াজ মাহফিল। সামটাইম স্পিক স্লোলি, মাঝে মধ্যে স্লোলি কথা বলে। সামটাইম স্পিক কুইকলি, মাঝে মধ্যে দ্রুত বলে। সামটাইম স্পিক্স নর্মালি, মাঝে মধ্যে আপনার নর্মালি স্বাভাবিকভাবে বলে। সামটাইম স্পিক্স লাউডলি, মাঝে মধ্যে একদম চিল্লাপাল্লা করে বলে। সামটাইম স্পিক্স সুইটলি টু ইনফ্লুয়েন্স দ্য অডিয়েন্স, মাঝে মধ্যে মিষ্টি করে বলে অডিয়েন্সকে মডিফাই করতে, অডিয়েন্সকে প্রভাবিত করতে। তো মাঝে মধ্যে আপনারা ওই তাহারি আঙ্কেলের ভিডিওগুলো দেখবেন, উনি মাঝে মধ্যে আবার আদার্স লেকচারার থেকে, ওয়াজ বক্তা থেকে একটু আলাদা করে বোঝায়, উনি ডান্স করে বোঝায় আর কি। তো যাই হোক, ওনার প্রকারভেদটা এখানে আসে নাই, তো এটা আমি দুঃখ প্রকাশ করতেছি না। যাক, আপনারা সবাই তাহির আঙ্কেলকে চিনেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ওনার প্রকারভেদ আসে নাই, যদিও আমি ওনার ফলোয়ার না, আবার ওনার ফলোয়ার নাও না, ওনাকে ফলো করি না বা ওনাকে আলোচনায় আমি রাখি না। জাস্ট পরে এখানে ওনার একটু কথা আসছে, উনি এই প্রকার আসে না, সেই জন্য বললাম। আচ্ছা, 4 নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল ফাংশন। আমরা সাইকোলজি শব্দের সাথে একটু পরিচিত। কীভাবে পরিচিত? মনস্তান্ত্রিক, এই অর্থটা দিয়ে থাকে সাইকোলজি। সাইকোলজি নামে একটা ডিপার্টমেন্টও থাকে, অনেকগুলো বই আছে। তো এরপরে সাইকোলজির মধ্যে একটা পি আছে, এটার উচ্চারণ হয় না। এটা কেন হয় না, এটার আজকে ক্লাস আছে, ওখানে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো সাইকোলজিক্যাল ফাংশন, এটা কিন্তু আমাদের মানসিক বিষয়। তো সাইকোলজিক্যাল ফাংশনটা কি? টু অর্গানাইজ লিস্টিং ওয়ার্ডস ইনটু ইউনিটস দ্যাট আর ইজি টু পারসিভ, মেমোরাইজ অ্যান্ড পারফর্ম। লিস্টিং ওয়ার্ড কাকে বলে? আপনাকে যদি ধরেন, আপনি বাজারে যান, আপনাকে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, ডাল এগুলো একটা লিস্ট করে দিচ্ছি, থেকে যে ওয়ার্ডগুলো লিখছেন লিস্ট আকারে, এগুলো হচ্ছে লিস্টিং ওয়ার্ড। তো এই লিস্টিং ওয়ার্ডকে চিহ্নিত করতে, এগুলো তো আপনি লিখে রাখছেন, বলার সময় আপনাকে কোনটা কী বলছে দ্রুত বললে তো কেউ ধরতে পারবে না। স্লোলি, আপনি যখন স্লোলি বলবেন তখন ওগুলার মধ্যে ইন্টোনেশনটা কেমন হবে? তো আপনি বলছেন, আমি বললাম একটা লিস্টিং ওয়ার্ড বা 5টা লিস্টিং ওয়ার্ড বললাম, কিন্তু যাকে বললাম সে বোঝার জন্য আমাকে অবশ্যই এটাকে ইন্টোনেশন দিয়ে বলতে হবে, স্লোলি বলতে হবে। আমি যদি দ্রুত বলে যাই, আমার শ্রোতা যাকে বলবো সে ধরতে পারবে না, সে বুঝতে পারবে না, সে মেমোরাইজ করতে পারবে না, সে পারফর্ম করতে পারবে না। পারফর্ম মানে বলার পরে সে আমাকে বলতে পারবে না আমি কি বলছি। একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা দোকানে গেছেন, দোকানের মালিক বলতেছে, ইউ ক্যান টেক দ্য টি শার্ট ইন রেড ব্লু গ্রিন ইয়েলো আর ব্ল্যাক। মানে এভাবে দ্রুত বল দিছে আপনাকে, রেড ব্লু গ্রিন ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অর ব্ল্যাক। তখন আপনি বুঝতে পারবেন এটা। ধরি আমরা যখন কোনো রেস্টুরেন্টে খাইতে যাই, ওয়াইটার যদি বলে, আমি বললাম তাকে, ভাই কী কী আছে বলেন, সে যদি মানে এক নিঃশ্বাসে 20টা খাবারের নাম বলে ফেলছে, আমি তো একটুও বুঝবো না। প্রথমটা হয়তো বুঝবো, তারপরে এগুলো একটুও বুঝবো না। তো এক নিঃশ্বাসে এভাবে দ্রুত না বলে
সে যদি এরকম বলে, দোকানদার যদি, আপনি কাপড়ের দোকানে যেই দোকানে গেছেন সেই দোকানদার যদি এবার বলে ইউ ক্যান টেক দ্য টি শার্ট ইন রেড, ব্লু, গ্রিন, ইয়েলো আর ব্ল্যাক। এই যে এখানে অরের আগে যা যা বলছে সবগুলো হচ্ছে কি রাইজিং ইন্টোনেশন হবে, আর লাস্ট ওয়ার্ড যেটা আছে ব্ল্যাক, এটা হচ্ছে কি ফলিং ইন্টোনেশন। তাহলে এগুলো হচ্ছে লিস্টিং ওয়ার্ড। লিস্টিং ওয়ার্ড স্পিকার সাইকোলজিক্যালি বোঝার জন্য, মুখস্থ করার জন্য, সে শুনে আবার বলতে পারার জন্য একটু রাইস ইন্টোনেশন দিয়ে বলাই হচ্ছে কি সাইকোলজিক্যাল ফাংশন অফ ইন্টোনেশন। আমি বুঝাতে পারছি? হ্যালো, আচ্ছা, এই ইন্টোনেশন অর্থাৎ ইন্টোনেশন কাকে বলে, ফাংশন অফ ইন্টোনেশন কয় প্রকার, কী কী, এই ব্যাপারে কার কোনো প্রশ্ন আছে একটু বলেন, কারণ আমরা এই প্রশ্নটা শেষ করতে যাচ্ছি। হ্যালো, আপনারা কি আসছেন? আপনারা একটু রেসপন্স করেন। আচ্ছা, এই প্রশ্নের ব্যাপারে কোনো প্রশ্ন আছে? নেক্সট টাইম আমি এটা পিডিএফ দিয়ে দিলে আপনারা তো বুঝবেন। আচ্ছা ঠিক আছে, আমি মনে করি আশা করি প্রবলেম হবে না। এটা আমি মানে কঠিনভাবে বোঝাই না, আশা করি আপনাদের ইজি হবে। তো এরপরে ব্রড কোয়েশন চল যাব। ব্রড কোয়েশন কোনটাতে যেতে পারি, এখানে একটু বলে রাখি, পরীক্ষায় যদি এরকম আসে লেভেল অফ ইন্টোনেশন, তখন আপনাকে এটা দিতে হবে। এই 8 নম্বর যেটা কোয়েশন আছে, এই কোয়েশনটা আপনাকে লিখতে হবে। হোয়াট ইজ ইন্টোনেশন, হোয়াট আর দ্য লেভেলস অফ ইন্টোনেশন। তো ইন্টোনেশন লেভেল হচ্ছে 3টা, যেটা ওখানেও বলা আছে ফাংশন অফ ইন্টোনেশনে: ফলিং ইন্টোনেশন, রাইজিং ইন্টোনেশন, ফল রাইজ ইন্টোনেশন। আমি একটু করে বলে দিই 2 মিনিটে। ইন্টোনেশন কাকে বলে এটা বলা হয়ে গেছে আগে, এটা অর্থাৎ এখানে আগের ডেফিনেশনটা এখানেও আসবে। এরপরে লেভেল অফ ইন্টোনেশন 3টা, এটাও বলা হয়ে গেছে আগে। হ্যাঁ, এই জিনিসটা আগে বলা হয়ে গেছে, এখন আর বলবো না। এরপরে এগুলোকে একটু বিস্তারিত বলবো। ফলিং ইন্টোনেশন অর্থাৎ লেভেল অফ ইন্টোনেশন হচ্ছে 3টা: ফলিং, রাইজিং, ফল রাইজ একসাথে। তো ফলিং ইন্টোনেশন যেখানে ওরাল পিটস, আমাদের মুখের শব্দগুলো ওঠানামা যেটা করবে, পিটসটা কী হবে, ফলিং করবে ইন সেন্টেন্সের মধ্যে। তাহলে দ্য ওরাল পিটস ফলিং ইন সেন্টেন্স ইজ কল্ড ফলিং ইন্টোনেশন। ফলিং ইন্টোনেশন ইউজুয়ালি হ্যাপেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। কোথায় কোথায় আমাদের সাউন্ডগুলো ফল করবে সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে কি স্টেটমেন্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি আমরা, অথবা ডিক্লারেটিভ। আমরা যদি নর্মালি কোনো কিছু বলি এটাকে বলে স্টেটমেন্ট, বিবৃতি। যেমন মাই নেম ইজ আদিল, আমার নাম না আদিল, আমার নাম ইমরান। তাহলে মাই নেম ইজ আদিল ফারহান, নাইস টু মিট ইউ। ধরুন আপনাদের কারোর সাথে দেখা হলো, আমি বললাম নাইস টু মিট ইউ। এই যে একটা স্টেটমেন্ট দিলাম, বিবৃতি দিলাম, ডিক্লারেটিভ সেন্টেন্স বললাম, এই ক্ষেত্রে আমাদের ইন্টোনেশনটা ফলিং হবে। এরপর ডাব্লিউএস কোয়েশন আপনারা বুঝেন, ডাব্লিউএস কোয়েশনের ক্ষেত্রে আমাদের ইন্টোনেশনটা ফলিং হবে। হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস, হোয়াট টাইম ডাজ দ্য ফিল্ম ফিনিশ, এগুলা ফলিং ইন্টোনেশন হবে। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে না, ওয়াও, হাউ কিউট দ্য বেবিস, এগুলো হচ্ছে ফলিং ইন্টোনেশনও হবে। এগুলো আপনি চিল্লাই বলতে পারবেন না, ওয়াও ওকে এভাবে, হ্যাঁ, মানে কর্কশ ল্যাঙ্গুয়েজ দিয়ে চিল্লাই বলা যাবে না, এটা মৃদু করে আপনাকে সফটলি বলতে হবে। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে ডিস্টার্ব করে। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বুঝি এখানে প্রায় আদেশ অনুরোধ অনেকগুলো আছে, হ্যাঁ, প্রস্তাব। তো প্লিজ হেল্প মি, এটা আপনাকে ইন্টোনেশন, ফলিং ইন্টোনেশনে বলতে হবে খুব মৃদুভাবে। এরপরে পজিটিভ আনসার অফ টেক কোয়েশন, আমরা তো টেক কোয়েশন বুঝি আমরা 9, 10 করছেন 5 নম্বরের জন্য। তাহলে দেখেন, এ ক্যাট ইজ এ লাভলি প্যাট, বিড়াল হচ্ছে একটা আপনার লাভলি পোষা প্রাণী। কেমন, অনেকে এটি পালে, অনেকে এটি নিজের খাওয়াই দেওয়ায়। বিড়াল কিন্তু কোনো লাভজনক প্রাণী না, বুঝছেন। ওই আপনার কাউ হচ্ছে ডোমেস্টিক অ্যানিমাল, বাট এটা হচ্ছে আপনার লাভজনক প্রাণী, কিন্তু ক্যাট লাভজনক না। তবে হ্যাঁ, অন্যদিকে লাভজনক, যারা বিড়াল পালে
তাদের কিছু নেগেটিভ বিড়াল কিন্তু ধর্ম মতে কিছু নেগেটিভ আইডিওলজি যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই সেগুলো আমাদেরকে আসতে দেয় না, সেগুলো বিড়াল নিজেই হজম করে ফেলে। আপনার বিড়াল সম্পর্কে একটু ভিডিও চার্জ দিলে পেয়ে যাবেন। তাহলে ক্যাট ইজ ইসলামের একজন প্রখ্যাত সাহাবী ছিল আবু হুরায়রা, উনি বিড়াল পালতো, যার কারণে ওনাকে আবু হুরায়রা বলা হয়। আবু হুরায়রা মানে বিড়ালের বাবা। সো ক্যাট ইজ এ লাভলি ফ্যাট। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি আপনি টেক কোয়েশ্চেন করেন ইজন্ট ইট, এটার আনসারটা হবে কি ইয়েস। কেমন? সো যারা টিউশন করান 9-10 ছেলে মেয়েদেরকে তখন বুঝতে পারবেন টেক কোয়েশ্চেনটা ভালো করে। আর যাদের মনে আছে তাদের তো ভালো, যাদের মনে নাই তাদের আজকে মনে রাখা দরকার হয়ে যাবে। পজিটিভ আনসার অফ টেক কোয়েশ্চেন, তাহলে নেগেটিভের ক্ষেত্রে আমরা বলতেছি না, অনলি পজিটিভ আনসারের ক্ষেত্রে আমাদের ফলিং ইন্টোনেশন হবে। এরপর আসি রাইজিং ইন্টোনেশন কোথায় কোথায় হবে। দ্য ওরাল পিটস, আমাদের মুখের সাউন্ড রাইজিং, ওরাল পিটস রাইজিং ইন সেন্টেন্স ইজ কল্ড, যখন আমাদের মুখের সাউন্ডগুলো কী হবে রাইজিং হবে সেন্টেন্সের মধ্যে, ইজ কল্ড রাইজিং ইন্টোনেশন। এটাকে বলে রাইজিং ইন্টোনেশন। ইন্টোনেশন ইউজুয়ালি, অর্থাৎ ইট ইউজুয়ালি হ্যাপেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এই রাইজিং ইন্টোনেশনটা নিচের সেন্টেন্সগুলোতে হবে। যেমন ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কী বলতে পারি, রাইজিং ইন্টোনেশন বলতে পারি আর ইউ থার্স্টি। এই যে থার্স্টি এটা আপনাকে একটু এই মানে রাইজিং ইন্টোনেশনে বলতে হবে। আর ইউ ম্যাড, একটু আর ইউ ননসেন্স বা ননসেন্স, যেটা আপনারা বেশিরভাগ ক্ষেত্রে মানে গালি টালি দেয় ওগুলা এই ধরনের আর কি। এরপরে এনকারেজমেন্ট ওয়ার্ড, উৎসাহ উদ্দীপনামূলক যেগুলো ওয়ার্ড আছে সেইগুলোকে আমরা রাইজিং ইন্টোনেশনে বলবো। আর কিছু এক্সপ্রেশন আছে সেগুলো রাইজিং ইন্টোনেশন হবে, যেমন কনগ্রেচুলেশন। কেউ একজনে পাস ক্লাস পেয়ে গেছেন, আমি বললাম কনগ্রেচুলেশন, এটা কিন্তু একটু আমি চিল্লাই বলবো আপনাদেরকে। আরে বাবা মোবাইল নম্বর দিব তো, আমি কি মারা গেছি নাকি? কনগ্রেচুলেশন, ঠিক আছে? এটা কিন্তু আপনাকে সুন্দর করে একটু রাইজিং ইন্টোনেশনে বলতে হবে। ওয়েল ডান, এটা আপনাকে বুক ফুলিয়ে বলতে হবে, যাকে বলবেন তাকে একটু রাইজিং ইন্টোনেশনে বলতে হবে। এক্সকিউজ মি, এটা হচ্ছে এক্সপ্রেশন, কারো দৃষ্টি আকর্ষণ করতে এটা বলতে হয়, এটা বলি আমরা ইউজ করি। এটা আমরা মানে নর্মালি মিন করে তার বলি না, এটা কিন্তু আমরা একটু লাউডলি বলি, রাইজিং ইন্টোনেশনে বলি। এক্সকিউজ মি, রিয়েলি, কেউ যখন প্লাস পেয়ে গেছে যেটা পাওয়ার কথা না, সে আপনি বলতেছেন কি রিয়েলি সে কি পেয়ে গেছে? আবুল না, হ্যাঁ আবুল তো পাওয়ার কথা না কিন্তু পেয়ে গেল, তো এই জন্য আপনি বললেন কি রিয়েলি, এই ক্ষেত্রে আপনার কি হবে রাইজিং ইন্টোনেশন হবে। এরপরে ইয়েস নো কোয়েশ্চন ইন অ্যাসার্টিভ ফর্ম। আপনারা যারা ন্যারেশন করেছেন, ন্যারেশনের মধ্যে এমন একটা সেন্টেন্স আছে যেটা আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু লাস্টে কোয়েশ্চন মার্ক দেওয়া আছে, তো এটা হচ্ছে মানে ওটা হচ্ছে কি ইয়েস নো কোয়েশ্চন ইন অ্যাসার্টিভ ফর্ম। অ্যাসার্টিভ ফর্মের মধ্যে ইয়েস নো কোয়েশ্চন, যেমন হি ইজ অনেস্ট, কোয়েশ্চন মার্ক দেওয়া আছে কিন্তু হি ইজ অনেস্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু লাস্ট একটা কোয়েশ্চন মার্ক দিছে, তখন এটা বুঝতে হবে যে কি একজন মানুষের সম্পর্কে কথা বলতেছে, তখন আপনাকে বলতেছে কি হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, সে কি সৎ, ইয়েস অর নো এটার আনসার হবে। কেমন? এরপরে কন্ডিশনাল সেন্টেন্স, আমরা তো বুঝি কন্ডিশনাল কত প্রকার, কে বলতে পারবেন? আশা করি সবাই বলতে পারবেন। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার বা কয়ভাবে হয়? 3 প্রকার। হ্যাঁ হ্যাঁ, জিরো, যেটা ওই একেবারে ইউনিভার্সাল ট্রুথ, ওটাকে জিরো কন্ডিশনাল বলে আর কি। যেমন আপনার পানিকে সিদ্ধ করলে কি হয়ে যায়? গরম হয়। বরফকে আবার তাপ দিলে কি মানে ঠান্ডা করলে না, পানিকে ঠান্ডা করলে পানিকে ফ্রিজ করলে বরফ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে কি জিরো কন্ডিশনাল বা ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলি আমরা। আচ্ছা যাক, কন্ডিশনাল সেন্টেন্স, তো কন্ডিশনাল সেন্টেন্স যেটা আছে, ধরেন আজকের রেকর্ড কই, এখনও ক্লাস শেষ হয় নাই, দেখছেন না? আচ্ছা একটু কেউ একজন বলে দেন, ওনাকে ক্লাস চলতেছে। কন্ডিশনাল সেন্টেন্স যেটা আছে ওইটা হচ্ছে কি রাইজিং ইন্টোনেশনও হবে। ইফ ইউ গো টু স্কুল, ধরেন আপনি আপনার ছোটো ভাই বোনকে বললেন
ইফ ইউ গো টু স্কুল রেগুলারলি, তুমি যদি প্রতিদিন স্কুলে যাও, ইউ উইল গেট এ প্লাস, ইউ উইল গেট জিপিএ 5। আপনি প্রথম যেটা কন্ডিশনাল সেন্টেন্স ওটা চিল্লাই বলতে পারবেন, মানে রাইজিং ইন্টোনেশনে বলতে পারবেন। রাইজিং ইন্টোনেশন মানে এটা আমাদের বাংলা ভাষায় চিল্লাই বলা। কেমন অনেক আমি কিন্তু আমাদের পরিভাষায় শেখাতে, মানে বাংলার সাথে মিক্স করে শেখাতে আমি খুব একটু পছন্দ করি, কারণ আমরা যা শিখবো সবগুলো আমাদের বাংলার সাথে শিখতে হবে। যদি ইংলিশ টু ইংলিশ শিখি এটা আমরা কিছুই বুঝবো না। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে কি ফল রাইস ইন্টোনেশন, যেটা আমরা ফাংশন অফ ইন্টোনেশনের মধ্যে পড়ে ফেলেছিলাম। অর্থাৎ ফল রাইস, কিছুক্ষণ ফল করবে, কিছুক্ষণ রাইস করবে। বক্তারা যখন বক্তব্য দেয় তখন মাঝের মধ্যে তারা স্পিকিং করার সময় কিছুক্ষণ গরম, কিছুক্ষণ ঠান্ডা, কিছুক্ষণ এভাবেই তারা কথা বলে। ঠিক আছে, ওই জিনিসটা হচ্ছে কি এখানে ফল রাইস ইন্টোনেশন। তো এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, কারণ এইটা সব বইতে মেনশন করে নাই। কিন্তু আমার মনে হয় দিলে ভালো হবে, যেহেতু এখানে তথ্য পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন নাই। তো এটা দিলে আপনার লস হবে না, আর যিনি খাতা কাটবে ওনার দৃষ্টি আকর্ষণ হবে না। এটা তো নতুন একটা প্রকারভেদ এখানে আসছে, এটা তো সমাজে অ্যাক্টিভিটি আছে। ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রড কোয়েশ্চেন চলে যাব। প্লিজ, এখানে কারো একটু এক্সট্রা সাউন্ড পাচ্ছি। আচ্ছা, ব্রড কোয়েশ্চেন কোনটা পড়ার কথা ছিল? 1 এবং 2 কোনটা পড়ব? 2 নম্বরটা হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন, না প্লেস অফ আর্টিকুলেশন পড়ব, যেহেতু ম্যানার অফ আর্টিকুলেশনটা কোথায় আছে? ভিডিওতে দেওয়া আছে। হ্যাঁ, ম্যানার অফ আর্টিকুলেশনটা ইউটিউবে দেওয়া আছে, সেই জন্য আমরা প্লেস অফ আর্টিকুলেশনটা পড়ব। তো এটা তো শো দেয়ার পজিশন, কেন কারেন্টস পাওয়াল, ম্যানার অফ আর্টিকুলেশন পার্ট সি ফনেটিক্স। তাহলে প্লেস অফ আর্টিকুলেশন, আর্টিকিউলেট ভার্ব থেকে, আর্টিকিউলেশন হচ্ছে নাউন। তো আর্টিকিউলেট ভার্ব থেকে দুটো নাউন আসবে, একটা হচ্ছে আর্টিকিউলেশন আর একটা হচ্ছে আর্টিকিউলেটরস। আর্টিকিউলেশন মানে শুদ্ধভাবে অর্গান অফ স্পিচের সাহায্যে উচ্চারণ করা। কি উচ্চারণ করা? মানব সাউন্ড, হিউম্যান সাউন্ড। তো আমরা যেহেতু এখানে লিঙ্গুইস্টিক ইংরেজি বেসড অন ইংলিশ, সেই জন্য আমাদের ইংলিশ লেটার বা ইংলিশ আইপিএস সাউন্ডকে বোঝাবো। তো প্লেস অফ আর্টিকুলেশন কি? বাংলায় আগে বলবো উচ্চারণের জায়গাকে, ইংরেজি সাউন্ডের উচ্চারণের জায়গাকে প্লেস অফ আর্টিকুলেশন বলে। তো আমরা যারা অ্যারাবিক জানি, আরবি হরফ হচ্ছে 29টি, মাখরাজ 17টি। তো ইংরেজি সাউন্ড হচ্ছে 46টি। সেখান থেকে যদি আমরা বাওয়েলগুলো বাদ দিয়ে দিই তাহলে বাকি 24টি থাকে কি কনসোনেন্ট। বাওয়েলের জন্য কোনো মাখরাজ দরকার হয় না। কেন? এগুলা সরাসরি লাংস থেকে এয়ার স্ট্রিম মেকানিজমের মাধ্যমে টুট দিয়ে বের হয়ে যায়, কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় না। সেই জন্য এদের কোনো মাখরাজ নাই, এদের কোনো ম্যানার নাই। বুঝতে পারছি? শুধুমাত্র প্লেস অফ আর্টিকুলেশন, ম্যানার অফ আর্টিকুলেশন আছে কোথায়? কনসোনেন্ট সাউন্ডের মধ্যে। কেন? কনসোনেন্ট সাউন্ড লাংস থেকে এয়ার স্ট্রিম মেকানিজমের মাধ্যমে উচ্চারণ হওয়ার সময় আমাদের অর্গান অফ স্পিচের কোনো না কোনো একটার মধ্যে ধাক্কা, মানে বাধাপ্রাপ্ত হবে, ধাক্কা খাবে, নয়তো বাধাপ্রাপ্ত হবে, এভাবে হয়ে কিন্তু উচ্চারিত হবে, যার কারণে কোনো একটা জায়গায় ধাক্কা খাবে। তো এভাবেই কিন্তু ইংরেজি 24 কনসোনেন্ট সাউন্ডগুলো উচ্চারিত হয়। তো সেই জন্য শুধুমাত্র প্লেস অফ আর্টিকুলেশন এটা রিলেটেড হচ্ছে কার সাথে? শুধুমাত্র কনসোনেন্ট সাউন্ডের সাথে। তাহলে সাউন্ড টোটাল হচ্ছে 44, আর এই 44 সাউন্ড হচ্ছে দুই প্রকার, বাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড। বাওয়েল সাউন্ড হচ্ছে 20টি, এই 20টি আবার দুই প্রকার, মনোফথং, দিফথং। মনোফথং দিফথং এর সমন্বয়ে আরেকটি প্রকার গঠিত হয়, সেটার নাম হচ্ছে কি ত্রিফথং। এরপরে আরেকটা বাওয়েল আছে, সেটা হচ্ছে কার্ডিনালস বাওয়েলস। কেমন? যেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন আসি, আমরা বাওয়েল নিয়ে আজকে পড়ব না।
এই যে 24 কনসোনেন্ট সাউন্ড, এই 24 কনসোনেন্ট সাউন্ডের জন্য দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে কি প্লেস অফ আর্টিকুলেশন আর একটা হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন। যদি প্রশ্ন আসে কনসোনেন্ট সাউন্ড কাকে বলে, তখন আপনারা কি উত্তর দিবেন? বাংলাতে হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ উচ্চারিত হওয়ার সময় অর্গান অফ স্পিচের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে, হ্যাঁ, বাক প্রত্যঙ্গের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে ধাক্কা খেয়ে, হ্যাঁ, এগুলো উচ্চারিত হয়, এগুলো উচ্চারিত হয়ে থাকে, যা সেই জন্য এগুলো হচ্ছে কনসোনেন্ট, যেটাকে বাংলাতে বলে ব্যঞ্জন বর্ণ। সো প্লেস অফ আর্টিকুলেশন, আমরা ইংরেজিতে প্লেস অফ আর্টিকুলেশন কাকে বলে এই জিনিসটা এখন দেখব। ইচ পয়েন্ট অ্যাট হুইচ, প্রত্যেকটা জায়গা যেখান থেকে দ্য এয়ার ফ্লো ক্যান বি মডিফাইড করা যায়, বিশেষায়িত করা যায়। এয়ার ফ্লো বলতে বায়ু প্রবাহ। তো বায়ু প্রবাহ কোথা থেকে হয়? আমাদের লাংস থেকে। কেমন? আমাদের লাংস থেকে কি হয়? বায়ু প্রবাহ হয়। এখানে একটা পালমোনিক একটা শব্দ আছে যেটা সামনে আসতে পারে সম্ভবত, ফুসফুস, অর্থাৎ আমরা যেটা লাংস বলি ওটার আরেকটা সিনোনিম হচ্ছে কি পালমোনিক্স। যারা সায়েন্স নিয়েছেন তারা হয়তো বা এগুলো আগে পড়ে আসছেন, অর্গান অফ স্পিচগুলো, তাদের জন্য একটু সুবিধা হয়। আমি আর্টসে ছিলাম, তো আমার স্টুডেন্ট সবগুলো সায়েন্স হওয়াতে আমি একটু তাদের সাথে ভাব বিনিময় করতে পারি এগুলো নিয়ে। তাহলে ইচ পয়েন্ট অ্যাট হুইচ এয়ার ফ্লো ক্যান বি মডিফাইড, প্রত্যেকটা জায়গা যেখান থেকে এয়ার ফ্লো মডিফাই করা যায়, বিশেষায়িত করা যায়। টু প্রডিউস, উৎপাদন করতে। টু প্রনাউন্স, এখানে আপনি টু প্রডিউসও বলতে পারেন, টু আর্টিকুলেটও বলতে পারেন, টু প্রনাউন্সও বলতে পারেন, যার যেটা ইচ্ছে সেটাই বলবেন। ডিফারেন্ট কনসোনেন্ট সাউন্ড, বিভিন্ন কনসোনেন্ট সাউন্ড ইজ কল্ড প্লেসেস অফ আর্টিকুলেশন, এটাকেই বলা হয় প্লেস অফ আর্টিকুলেশন। এটা হচ্ছে এক ধরনের ডেফিনেশন। এরপরে আরেকটা ডেফিনেশন দেখেন, a consonant sound is a speech sound. consonant sound হচ্ছে এমন একটি শব্দ, এমন একটি সাউন্ড দ্যাট ইজ আর্টিকুলেটেড, যেটি উচ্চারিত হয় উইথ দ্য অবস্ট্রাকশন অফ এয়ার ফ্লো ইন দ্য অর্গান অফ স্পিচ অর ওরাল ক্যাভিটি। উইথ দ্য অবস্ট্রাকশন অফ এয়ার ফ্লো, বাতাস অর্থাৎ লাংসের পালমোনিক এর বাতাসটা অবস্ট্রাকশন হবে কোথায়? ইন দ্য অর্গান অফ স্পিচ অর ওরাল ক্যাভিটি, অর্গান অফ স্পিচে বাকপত্তঙ্গে অথবা ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটির মধ্যে, ওরাল ক্যাভিটি মানে কি? আমরা ওরাল ক্যাভিটি বলতে ঠোঁট থেকে লাংসের আবহাওয়া যেখান থেকে শুরু হবে সেই জায়গাটার নাম হচ্ছে ওরাল ক্যাভিটি। ঠিক আছে? এরপরে দ্য কনসোনেন্ট সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ডগুলো জড়িত উইথ দ্য প্লেসেস অ্যান্ড ম্যানার অফ আর্টিকুলেশন, প্লেস এবং ম্যানার অফ আর্টিকুলেশনের সাথে। ইন্ট্রোডাকশনের মধ্যে কিন্তু আপনার প্লেস অফ আর্টিকুলেশনের ডেফিনেশন চলে আসছে। এরপরে আরেকবার ডেফিনেশন দেওয়া হয়েছে যেটা আপনারা স্কিপ করতে পারেন, না দিলেও সমস্যা নেই, কিন্তু যেহেতু দিয়ে দিছি একটু পরই। দ্য প্লেস অফ আর্টিকুলেশন ইজ দ্য পয়েন্ট, প্লেস অফ আর্টিকুলেশন হচ্ছে এমন জায়গা ইন দ্য বুকাল ট্র্যাক্ট, বুকাল ট্র্যাক্টে। এখন বুকাল ট্র্যাক্ট জিনিসটা কি? লাংস থেকে ঠোঁট পর্যন্ত, লিপস পর্যন্ত এই জিনিসটাকে বলে ভোকাল ট্র্যাক্ট। অ্যাট হুইচ, যেখান থেকে সাউন্ড ইজ প্রডিউস, যেখান থেকে সাউন্ডগুলো উৎপাদিত হয় অথবা উচ্চারিত হয়। আপনি প্রডিউস বলেন নতুবা প্রনাউন্সড বলেন। অ্যাকর্ডিং টু দেয়ার প্লেসেস অফ আর্টিকুলেশন, উচ্চারণের জায়গার মতে অনুসারে ইংলিশ কনসোনেন্ট ফনেমিস ক্যান বি ডিভাইডেড ইন্টু সেভারেল টাইপস অফ ডিসকাসড ভ্যালু। ইংরেজি কনসোনেন্ট ফনেমি অর্থাৎ সাউন্ডগুলোকে ক্যান বি ডিভাইডেড, ভাগ করা যায়, ইন্টু সেভারেল টাইপস, কয়েক ভাগে, অ্যাজ ডিসকাস ভ্যালু, যেটা নিচে আলোচনা করা হয়েছে। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, বেলু, বিলু, বেলু, আপনার কি বলেন, এটাকে বিলু নাকি বেলু? বিলু, বিলু, আচ্ছা একটু গুগল করে দেখবেন বেলু নাকি বিলু, আই এম নট শিওর। এরপরে যদি আমরা এখানে একটা এলের জায়গায় ডাবল এল দিই তখন কি হয়ে যাবে? বুলেও অনেকে ইউজ করেন, আমি একসময় করেছিলাম যার কারণে বলতেছি। যদি ডাবল এল পরে তখন কি হবে? তখন অর্থ হয়ে যাবে ষাঁড়ের গর্জন, ষাঁড়ের আওয়াজ। কেমন? ষাঁড়ের গর্জন তখন ডাবল এলের অর্থ দেবে। আচ্ছা, তো আমরা অ্যারাবিকের মধ্যে
আরবি হলো 29টি, মাকড়া 17টি। ইংরেজির মধ্যে 24 কনসোনেন্ট সাউন্ডের জন্য প্লেস অফ আর্টিকুলেশন উচ্চারণের জায়গা কয়টি একটু দেখে নিই আগে। উচ্চারণের জায়গা হচ্ছে এখানে টোটাল 8টি দেখা যাচ্ছে। কেমন, অনেক বইতে দেখবেন যে কি 9টা 10টা এভাবে আছে, কিন্তু ওইটা 9টা 10টা 8টা থেকে ভেঙে মানে সাবটাইটেল দিয়ে করা হয়েছে, কিন্তু টোটাল হচ্ছে 8টা। নাম্বার 1, বাইলাবিয়াল কনসোনেন্ট সাউন্ড। বাইলাবিয়াল কনসোনেন্ট সাউন্ড, তো বাইলাবিয়াল কনসোনেন্ট সাউন্ড অর্থাৎ বাইলাবিয়াল প্লেস। Bilabial sound are produced when the upper lip touches the lower lip. উপরের ঠোঁট নিচের ঠোঁটকে যখন স্পর্শ করবে, টাচ করবে, তখন বাইলাবিয়াল সাউন্ডগুলো উচ্চারিত হবে। ব্র্যাকেটে একটি কথা লেখা আছে, দ্য এয়ার ফ্লো পার্শিয়ালি স্টপড when the sound is pronounced. There are a few bilabial consonants used in the International Phonetic Alphabet. তাহলে যেটাকে আমরা বলি উচ্চবর্ণ বাংলায়। তো বাইলাবিয়াল সাউন্ড বলতে কাকে বোঝায়? যেগুলো উচ্চবর্ণ, অর্থাৎ উপরের ঠোঁট নিচের ঠোঁটকে টাচ করে উচ্চারিত হয়, অর্থাৎ উচ্চবর্ণ। ঠিক আছে, তো উচ্চবর্ণ কী কী আছে? পা, বা, তো পিবিএম আমরা এভাবেই লেটার বলি, কিন্তু এগুলাকে যখন আপনি আইপিএস সাউন্ড উচ্চারণ করবেন, পা, বা, কেমন, সোজা ভাষায় আপনি ম বলতে পারেন, না বলে ম বলতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। পা বা মা, কেমন, পিবিএম, এটা আপনার এখানে যুদ্ধ করতে হবে না, জাস্ট পিবিএম মনে রাখলে হয়ে যাবে। এগুলো হচ্ছে, এই তিনটা হচ্ছে কি বাইলাবিয়াল কনসোনেন্ট সাউন্ড, যেগুলো উচ্চবর্ণ বলা হয় বাংলাতে। এরপরে 2 নম্বর হচ্ছে কি ল্যাবায়োডেন্টাল কনসোনেন্ট সাউন্ড। ইন ফনেটিক্সে ল্যাবায়োডেন্টাল কনসোনেন্ট সাউন্ড আর আর্টিকুলেটেড। ল্যাবায়োডেন্টাল কনসোনেন্ট সাউন্ডগুলো উচ্চারিত হয় when the lower lip, যখন নিচের ঠোঁট টাচেস দ্য আপার টিপ, যখন উপরের দাঁতকে কী করবে, উপরের দন্তকে টাচ করবে, তখন ল্যাবায়োডেন্টাল কনসোনেন্ট সাউন্ডগুলো উচ্চারিত হবে। তো ল্যাবায়োডেন্টাল কনসোনেন্ট সাউন্ডগুলো কী কী? ফা, আরবিতে একটা ফা আছে না, ওই ফা, কেমন, ফা, ফান, ফ্যান, কেমন, ভি, ভিক্টোরি, কেমন, ভিভিট, দুটা হচ্ছে ল্যাবায়োডেন্টাল কনসোনেন্ট সাউন্ড। এরপর 3 নম্বর হচ্ছে ডেন্টাল। ডেন্টাল বলতে আমরা দন্ত বুঝি, যেটার অপর নাম হচ্ছে ইন্টারডেন্টাল কনসোনেন্ট সাউন্ড। ডেন্টাল অর ইন্টারডেন্টাল কনসোনেন্ট সাউন্ড আর প্রডিউসড, অর্থাৎ ডেন্টাল সাউন্ডগুলো উচ্চারিত হবে when the tip of the tongue, জিব্বার আগা টাচেস আলভিউলার রিস, দাঁতের মাড়ির সঙ্গে কী করবে, টাচ করবে, জিব্বার আগা দাঁতের মাড়ির সাথে লেগে ডেন্টাল সাউন্ডগুলো উচ্চারিত হবে। তো ডেন্টাল সাউন্ড, এক্সাম্পল অফ ডেন্টাল সাউন্ড ইন ইংলিশ আর, এখানে একটু দেখেন পেট খাটা যেটা আছে, জিরুর মধ্যে মাঝখানে পেট, একটু এটাকে কি বলে, ওটাকে সায়েন্সে মনে হয় ওটাকে ইনফিনিট নাকি কী জানি একটা বলে, ওটাকে যা কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে না এখানে, এটা সায়েন্সের একটা সংকেত, ওটা হচ্ছে কি আপনার থ, কেমন। তো এরপরে যেটা আছে তিতা, আচ্ছা যাই হোক, এটা তিতা নাকি মিষ্টি আমি বুঝি না, এটা আসলে তিতাই আসলে, হ্যাঁ, আচ্ছা যাক, এটা হচ্ছে কি তিতা বলেন, ধরেন এটা হচ্ছে কি এখানে থ বোঝাবে, বাংলার থ, কেমন, এরপরটা হচ্ছে কি দ বোঝাবে। যেমন থ যেটা এক্সাম্পল, সেটা হচ্ছে কি থিং, একটু থিং দেখেন, থিংয়ের আইপিএস সাউন্ড একটু খেয়াল করেন, এটা হচ্ছে রেড কালারটা হচ্ছে থিংয়ের ইংরেজি লেটার আলফাবেট সিম্বলের মার্কিং, আর যেটা এখানে আমি মার্ক করে রাখছি সেটা হচ্ছে কি আইপিএস সাউন্ডের একটা সিম্বল। তো এখানে দেখেন থিং, কেমন। এরপর দিস, দ্বিতীয় যেটা দর বললাম, দিস, দ্যাট, দোস, এগুলো হচ্ছে কি দিস, দেখেন। তো এটা হচ্ছে লালটা হচ্ছে ইংলিশ, এরপরটা হচ্ছে কি আইপিএস সাউন্ড, দিস, কেমন। এরপরে যেটা আর্টিকেল আছে দা আর্টিকেলকে আমরা 3 ভাবে উচ্চারণ করতে পারি, দা দি, কেমন। তো আচ্ছা যাই হোক, এখানে একটা বেসিক কোয়েশ্চেন করি, আমরা দাকে কখন দা বলবো, কখন দি বলবো, কেউ জানেন আর্টিকেলে?
আপনি মনে হয় উল্টা বলছেন। আপনি মনে হয় উল্টা বলছেন। কনসোনেন্টের আগে দা, ভাওয়েলের আগে দি। কেমন? আচ্ছা, এরপরে 4 নম্বর হচ্ছে alveolar consonant sound. Alveolar consonant sound are articulated or produced. এটা কি? এটা কি হলো? আচ্ছা, ও ডিস্টার্ব করে কেন এগুলো? When the blade of the tongue, জিহ্বার মাথা, touches the alveolar ridge, দাঁতের মাড়ির সাথে টাচ করবে, লেগে, জিহ্বার মাথা দাঁতের মাড়ির সঙ্গে লেগে alveolar ridge, alveolar consonant সাউন্ডগুলো উচ্চারিত হবে। The name comes from alveoli. বুঝি নাই। স্ক্রিন দেখা যাচ্ছে না এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ক্লোজ করেছি, নেট স্লো তো, ওই জন্য আপনার এখনো লেগেছিল। আচ্ছা, যেটা বলছিলাম, alveolar consonant sound are articulated or produced when the blade of the tongue touches, যখন জিহ্বার আগা টাচ করবে, জিহ্বার আগা কি লেগে alveolar ridge, দাঁতের মাড়ির সাথে, তখন এই সাউন্ডগুলো উচ্চারিত হবে। তাহলে alveolar ridge consonant সাউন্ডগুলো কী কী? এই যে দেখেন, একটু বেশি আছে সম্ভবত। এন, কেমন? ন। এন হচ্ছে ইংরেজি লেটার, আলফাবেটকে আমরা এন বলি, কিন্তু আইপি অনুযায়ী এটাকে বলতে হবে ন। কেমন? ন, ন, নান, নো, নিব। এরপরে টি যেটা আছে, টি টা, টি টা, ডি ডা, এস এস সা, এস সা। এরপরে ওটা হচ্ছে কি ই সাউন্ড, কেমন? ওটা এল সাউন্ড, এল লা, এল লা, লোক, লিলি, লাইসি। জ্যাট যেটা আছে ওটা হচ্ছে কি ঝি, জিগজাক, কেমন? জিগজাক, জি সাউন্ড। এরপরেরটা আবার এলটা আসছে, এরপরে আর, র, র সাউন্ড, কেমন? র, রাইট, রড, কেমন? ড্রাইভ, র সাউন্ড উচ্চারিত হবে। তাহলে 5 নম্বর হচ্ছে কি আলবিওফ্লাটাল অথবা ফুস্ট আলবিওলার। দুটো নাম আছে, অবলিক দিয়ে এটাকে আলবিওফ্লাটালও বলে, ফুস্ট আলবিওলারও বলে। আলবিওফ্লাটাল আর ফুস্ট আলবিওলার সাউন্ড আর প্রডিউসড, এই আলবিওফ্লাটাল সাউন্ডগুলো উচ্চারিত হয় when the blade of the tongue, জিহ্বার আগা, টাচেস দ্য আলবিওলার রিজ, আলবিওলার রিজকে কী করবে? টাচ করবে। অ্যান্ড বডি অফ দ্য টাং, এবং জিহ্বা ইজ রাইজ টুয়ার্ড দ্য প্লেট, জিহ্বা হার্ট প্লেটের দিকে কী হবে? এগিয়ে যাবে, রাইজ করবে। অর্থাৎ জিহ্বার আগাটা যাবে মাড়ির সাথে এবং জিহ্বার বডিটা যাবে উপরের দিকে, কেমন? জিহ্বার আগা যাবে উপরের দিকে এবং জিহ্বার বডি যেটা আছে, জিহ্বার ওই মধ্যখান, জিহ্বার আগা উপরের দিকে হবে, জিহ্বার মধ্যখান উপরের দিকে যাবে। জিহ্বার আগা দাঁতের মাড়ির সাথে সংযুক্ত হবে, আবার জিহ্বার এক্সট্রা সাউন্ড। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে? হ্যালো, এখন ঠিক আছে? আমি একটা ছোট সাউন্ড পাচ্ছি। এটা আচ্ছা, আপনাদের সাউন্ডগুলো মিউট করে দিলে হয়তো বা এটা আসবে না। afraid, oh my god, দুষ্ট।
সেটিংটা কোথায় গেছে? ওয়েটিং রুমটা চালু হয়ে যাওয়ার কারণে আমাকে আবার অ্যাকসেপ্ট করতে হয়। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে আছি। আচ্ছা, আমরা 5 নাম্বারে ছিলাম মনে হয়। আমরা 5 নাম্বারে। তাহলে 5 নাম্বারের আলভিওপ্লাটাল সাউন্ডগুলো উচ্চারণ করার সময় সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা, হ্যালো, একটু রেসপন্স করেন তো, আমার সাউন্ড একটু ছোটো হয়ে গেছে। হ্যালো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আলভিওপ্লাটাল সাউন্ডগুলো উচ্চারিত হয় যখন জিহ্বার আগা দাঁতের মাড়ির সঙ্গে সংযুক্ত হবে এবং জিহ্বার মধ্যকান উপরের তালুর দিকে উঠবে বা উপরের দিকে যাবে, তখন এই আলভিওপ্লাটাল সাউন্ডগুলো উচ্চারিত হবে। তো এখানে 2 ধরনের সাউন্ড আছে আলভিওপ্লাটালের মধ্যে। দে আর ইউজুয়ালি ফ্রিকেটিভস অ্যান্ড অ্যাপ্রিকেটস। ফ্রিকেটিভ এবং অ্যাপ্রিকেট। তো এখানে ধরেন প্রথম যেটা আছে এটা হচ্ছে কি আপনার ফয়ের আপনার এটা কি এফ এর মতো যেটা লম্বা করে আছে, এই সাউন্ডটাকে বলে, আমরা যেটা তালিবাস উচ্চারণ করতে গিয়ে যেটা বলি শন, এডুকেশন। এটা হচ্ছে কি এই এডুকেশনের তালিবাস, কেমন তালব্যস্য। এরপরেরটা হচ্ছে কি আমরা যেটা স বলি না বাংলায়, এটা হচ্ছে স সাউন্ড, স। টিচার, এই টিচারের ছাড় যেটা আছে চার, ওটা হচ্ছে স সাউন্ড। এরপরে মানে 3-এর মতো করে যেটা আছে উল্টা করে একটু, এটা হচ্ছে ঝ সাউন্ড, ঝ। কেমন? যেমন আপনার মিশ কি বলা যায়, এলিজান। কেমন? এক্সাম্পলগুলো এখানে দিব। বিজন, এই যে বিশন বলি আমরা বাংলায়, কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে বিজন, বিজন। ইংরেজি আইপি অনুযায়ী এটার সঠিক উচ্চারণ হচ্ছে ভিজন। এরপরে যেটা আছে এটা হচ্ছে বর্গীয় জ, এটা হচ্ছে কি বর্গীয় জ। কেমন? তো কয়টা হলো টোটাল? একটা হচ্ছে স সাউন্ড, তালিবাস স, যেমন শিপ। ঠিক আছে, তালিবাস স যেটা আছে এটার এক্সাম্পল হচ্ছে কি শিপ। কেমন? এরপর যেটা স সাউন্ড 2 নাম্বারটা, এটা হচ্ছে কি সিল। কেমন? চিল, দেখেন চিল। এরপরে 3-এর মতো যেটা আছে ওটা হচ্ছে কি ঝ সাউন্ড, যেমন বিজন। কেমন? ভিজন, ভিজন। এরপরে সর্বশেষ যেটা আছে বর্গীয় জ, D3, ওটা হচ্ছে কি বর্গীয় জ। এবং জাম, জাম লিখতে আমরা এটা লিখি। একটু বাংলার সাথে আমরা মিলিয়ে নিব। দেখেন প্রথম যেটা এফ এর মতো লম্বা করে আছে এটা হচ্ছে স, তালব্যস্য। এরপরে টি এফ এর মতো যেটা লম্বা করে আছে এটা হচ্ছে কি স সাউন্ড। এরপরে উল্টা ত্রি যেটা আছে 3-এর মতো, 3-এর মতো, এটা হচ্ছে দন্ত স সাউন্ডের মতো। হ্যাঁ না, এটা হচ্ছে একটু বল দিয়ে দিছি, এটা হচ্ছে আপনার কি হবে, ঝ সাউন্ড হবে। এলিজান। কেমন? তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই 3-এর মতো যেটা আছে এটা বাংলাতে নেই, তবে ঝয়ের কাছাকাছি, ঝ, জয়ের সাথে কিন্তু একটু হ হ বাপ আসবে, ঝ। এরপরে যেটা D3 আছে এটা হচ্ছে বর্গীয় জ। কেমন? তো এগুলো হচ্ছে প্র্যাকটিস করা। এগুলা আপনি যখন আপনি যেখানে ঘুমাবেন ওইটার ডান পাশে বাম পাশে করে এই সাউন্ডগুলোর বাংলা মিনিংটা লিখে রাখবেন এক একটা এক্সাম্পল সহকারে, তারপরে আর বলবেন না কখনো। ঠিক আছে, এটা এভাবে মনে রাখতে হবে। এটা আপনি একাধারে 1 ঘন্টা পরে মনে রাখতে পারবেন না, এটা আপনাকে প্রতিদিন দেখতে হবে।
তো দেখতে দেখতে এই সাউন্ডগুলো মনে মনে রাখতে পারবেন, নয়তো ভুলে যাবেন। ঠিক আছে, এই কৌশলটা আপনারা অ্যাপ্লাই করবেন, তারপরে ভুলবেন না। আচ্ছা, এরপরে নাম্বার 6, ফ্ল্যাটাল কনসোনেন্ট সাউন্ড। ফ্ল্যাটাল কনসোনেন্ট সাউন্ড আর প্রডিউস উৎপাদিত হয় অথবা প্রনাউন্সড উচ্চারিত হয় ইন দ্য ফ্রন্ট অফ দ্য টাং, জিহ্বার সামনের অংশ, টাচেস উইথ দ্য হার্ট প্লেট, জিহ্বার তালুকে টাচ করবে, জিহ্বার আগা তালুর সঙ্গে লাগিয়ে বা লেগে, জিহ্বার আগা তালুর সঙ্গে লেগে, যেটাকে আমরা যদি বাংলায় বলতে পারি জিহ্বার আগা তালুর সঙ্গে লেগে। তালু বলতে কি, আমরা যখন জিহ্বার উপরে যেটা হার্ট প্লেট আছে শক্ত, ওটাকে বলে হার্ট প্লেট। তো জিহ্বার আগা ফ্রন্ট পার্টটা হচ্ছে কি হার্ট প্লেটের সাথে লেগে এই ফ্ল্যাটাল সাউন্ডগুলো উচ্চারিত হবে। তাহলে ফ্ল্যাটাল সাউন্ডগুলো কী কী আছে? এই যে আমরা যেটা ডাবলইউ বলি, ও ডাবলইউ ওটার উচ্চারণ হচ্ছে ওয়া। যেমন আপনি ওয়ার্ড যখন উচ্চারণ করেন, একটা ওয়ার্ড শব্দ আছে, ওয়ার্ড মানে তো শব্দ, ওই ওয়ার্ড উচ্চারণ করতে গিয়ে ওখানে হচ্ছে কি ওয়া মানে উয়ের মতো উচ্চারণ করবে, কেমন উইল, ওয়া, বাল অনুযায়ী ওটা চেঞ্জ হয়ে যায়। এরপরে জ্যায়ের মতো যেটা আছে এটা হচ্ছে কি ইউ অথবা ইউর মতো উচ্চারণ করবে, কেমন, এটা আমরা যদিও জ্যা দেখতে পাচ্ছি, এটার উচ্চারণটা হচ্ছে কি ইউ, এটার উচ্চারণ কি ইউ। অনেকে এটাকে জ্যা বলবেন না, এটা ইউ উচ্চারণ দেবে, কেমন। এখন আপনার মাথা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, দেখতে দেখা যাচ্ছে যেটা জ্যা ওটাকে আপনি ইউ কেমনে বলতেন, বা এটা তো এটা আমার বক্তব্য না, এটা তো আইপিএস সাউন্ড যারা তৈরি করেছে তারাই বলছে, কেমন, আমি কিছু বলার নাই, আমার অপিনিয়ন নাই এখানে। তো এখানে এক্সাম্পল, উইল উ উচ্চারণ দিচ্ছে, ওয়া বা উ। এরপর হচ্ছে কি আপনার যেটা যে আছে এটার উচ্চারণটা এখানে দেওয়া হয় নাই, একটা এক্সাম্পল দেওয়া হয় নাই, এই যে এক্সাম্পলটা এটা আমি প্লেস অফ পার্টিকুলেশনে দেওয়া আছে, ম্যানার পার্টিকুলেশনে দেওয়া আছে, এগুলার এক্সাম্পল ওখানে ওই ভিডিওটা দেখলে পেয়ে যাবেন। সেম এগুলার এখানে প্লেস অফ পার্টিকুলেশন বলতেছি, আমার ইউটিউব ভিডিওতে ম্যানার পার্টিকুলেশন বলা আছে। তো আপনারা আজকে যদি সময় পান ম্যানার পার্টিকুলেশনটা দেখে নেবেন, তখন এটার সাথে মিলিয়ে আপনারা বুঝতে পারবেন সাউন্ডগুলো ওখানে আছে। এরপরে সর্বশেষ 8 নম্বর হচ্ছে গ্লটাল, যেটাকে আরবিতে হরফে হলক বলে। আপনাদের কারো জানা আছে হরফে হলক গ্লটাল সাউন্ড কয়টি আরবিতে? কেউ বলবেন? কারো জানা আছে হরফে হলক? 7 নম্বর বাকি আছে। আচ্ছা, 7 নম্বর ফেলে আসছে না? আচ্ছা, এই কি স্যার বলছো কেন, আমি স্যার নাকি? আচ্ছা, 7 নম্বর হচ্ছে ভেলার কনসোনেন্ট সাউন্ড। ভেলার কেমন, নাজাল যেটাকে আমরা বলি ভেলার সাউন্ড আর প্রডিউসড when the back tongue touches with the soft plate or velum। উপজিহ্বা একটা আছে না, আলা জিহ্বা নাকি উপজিহ্বা, জিহ্বার ছোটো করে একটা দেখা যায় যে মানে যেটা ধুলে, এটাকে বলে সফট প্লেট বা ভ্যালুম, কেমন। ভেলার সাউন্ড আর প্রডিউসড, এই ভেলার সাউন্ডগুলো অর্থাৎ নাসিক্য বর্ণ, ভেলার সাউন্ডের বাংলাটা হচ্ছে কি নাসিক্য বর্ণ। আচ্ছা, যেগুলো নাক বন্ধ করে উচ্চারণ করা যায় না আর কি, নাকের থেকে আবহাওয়া ওখানেই থাকে। ভেলার সাউন্ড আর প্রডিউসড, এই নাসিক্য বর্ণগুলো উচ্চারিত হয় ইন দ্য ব্যাক অফ দ্য টাং, জিহ্বার পেছনের অংশ, জিহ্বার গুড়া যেটাকে আমরা বলি, ব্যাক অফ দ্য টাং, জিহ্বার গুড়া টাচস উইথ দ্য সফট প্লেট অর ভ্যালুম, আলা জিহ্বাকে টাচ করবে, জিহ্বার গুড়া আলা জিহ্বা বা উপজিহ্বাকে টাচ করে ভেলার সাউন্ডগুলো উচ্চারিত হয়। তো ভেলার কনসোনেন্ট সাউন্ড ইন ইংলিশ এগুলো হচ্ছে কি খ, কেমন, এটাকে একটু নাকে নিয়ে বলতে হবে খ, কেমন। এরপরে ঘ, যদি আমরা কে জি বলি, এগুলার আইপিএস সাউন্ড হচ্ছে কি উচ্চারণ হচ্ছে কি খ, কে খা, জি ঘা। আমার একটা ভিডিও আসবে সামনে, আমি ইউটিউবে আপলোড করব আইপিএস সাউন্ডস নিয়ে, যদি এগুলো তো কখনো আসে নাই সেই জন্য আমি দিচ্ছি না, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলাই আমি ভিডিও করতেছি, যেহেতু মানে কল্যাণার্থে আর কি। এরপরে যেটা এনের মতো করে একটা লেস লম্বা করে দিছে, এটা হচ্ছে আমরা ওই বাংলাতে একটা অনস্কার উঁ বলি না, ওটা। যেমন মর্নিংয়ে যেটা নিং নিং, ইভিনিং যতগুলো নিং নিং আছে, এই ইং আওয়াজ এটা হচ্ছে ইং, কেমন।
এই সাউন্ড হচ্ছে ইং সাউন্ড। এরপরে দ্য কনসোনেন্টস ক ইজ দ্য মোস্ট কমন ইন অল হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এই লাইনটা বললেও বলতে পারেন, না বললেও সমস্যা নেই। দ্য কনসোনেন্ট সাউন্ড ক বা ক্যা ইজ দ্য মোস্ট কমন ইন অল হিউম্যান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই ক্যাটা আপনি বাংলা, আরবি, ফার্সি যা আছে, হিন্দি থেকে ধরে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে ধরে সব ভাষাতেই এটা আছে, এটা বলতেছে। কেমন? এরপরে অ্যাট লাস্ট ফাইনাল হচ্ছে গ্লটাল সাউন্ড। প্রশ্ন করেছিলাম আরবিতে এটাকে বলে হরফে হালক। হ্যাঁ, তো কয়টা আছে আরবিতে, কারোর ধারণা আছে? ঘর থেকে ফোন দেয়। হ্যালো, 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ, এভাবে 6টি বলবে। আপনারা সবাই ভুলে গেছেন, কোরআন মনে হয় কেউ পড়েন না। আচ্ছা, যাই হোক, সবাই পড়েন, আশা করি এগুলো ভুলে যাই। ও আচ্ছা, মিউট ছিল। আচ্ছা, যাক, গ্লটাল কনসোনেন্ট সাউন্ড যেটাকে হরফে হলক বলা হয়। তো ইংরেজিতে একটি মাত্র গ্লটাল কনসোনেন্ট সাউন্ড থাকবে, সেটা হচ্ছে কি এইচ। এইচ, হ। এইচকে, এইচের উচ্চারণ হচ্ছে কি হ। ইংরেজি আলফাবেট অনুযায়ী এটাকে বলে এইচ, কিন্তু আইফি অনুযায়ী এটাকে বলবে হ। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আইফিএ সাউন্ডের সাথে মানে ইংরেজি ভাষার অত্যাধুনিক যেটা লেভেল, সেই লেভেলটা কিন্তু আমাদের বাংলা এবং আরবির সাথে মিলে যায়। অর্থাৎ ইংরেজি আইপিএ সাউন্ডটা 19th সেঞ্চুরিতে যদিও উৎপাদন করেছিল ফ্রান্স এবং ব্রিটিশ লিঙ্গুইস্ট মানে ভাষাবিদদের দ্বারা, কিন্তু তাদের এই ধারণা অনেক আগে আরবি এবং বাংলাতে দিয়েছিল। ঠিক আছে, যদিও এগুলো ইতিহাসে আসে নাই। এরপরে দেয়ার ইজ অনলি এ গ্লটাল কনসোনেন্ট সাউন্ড এইচ, হ। এখানে শুধুমাত্র একটি মাত্র গ্লটাল কনসোনেন্ট সাউন্ড আছে, সেটা হচ্ছে কি এইচ। ইট ইজ প্রডিউসড, এটি উৎপাদিত হয় বা উচ্চারিত হয়, প্রনাউন্স বলতে পারেন, হয়েন, যখন এয়ার ফ্লো অথবা এয়ার স্ট্রিম, কোনো বইতে নেটে আপনি পাবেন এয়ার ফ্লো, এয়ার স্ট্রিম অথবা পালমোনিক এয়ার স্ট্রিম, যেটাই থাকুক না কেন আপনি একভাবে বুঝছেন, হাজারভাবে লিখতে পারবেন। ঠিক আছে, এয়ার ফ্লো বলেন, এয়ার স্ট্রিম বলেন, পালমোনিক এয়ার স্ট্রিম বলেন, পালমোনিক এয়ার ফ্লো বলেন, একই কথা। অর্থাৎ লাংসের বায়ু প্রবাহ, যেটার অর্থ দেবে। মাঝের মধ্যে অনেক বইতে এটাও বলে এয়ার স্ট্রিম মেকানিজম, একই অর্থ। অর্থাৎ একটা কথাকে বিভিন্নভাবে একই কথা বলা হচ্ছে। কেমন? তাহলে হয় অ্যান এয়ার ফ্লো যখন বায়ু প্রবাহ, কিসের বায়ু প্রবাহ? লাংসের, কেমন, ফুসফুসের, ইজ অবস্ট্রাক্টেড, বাধাপ্রাপ্ত হবে, আর ন্যারোইট, এবং ন্যারো হবে, কজিং ফ্রিকশনের কারণে, ঘর্ষণ ধ্বনির কারণে, অ্যাট দ্য বোকাল কর্ড, বোকাল কর্ডে, কোথায়? বোকাল কর্ডে। বোকাল কর্ড জিনিসটা কি? আমার একটা ভিডিও আছে, সেটা হচ্ছে কোন ভিডিও, বোকাল কর্ডটা আমি ক্লিয়ার করেছিলাম কোন একটা ভিডিওতে আমি ওই আপনার ওইটা হচ্ছে আপনার, এটা কোন ভিডিও, লং বল শর্ট বল, ওই ভয়েসড অ্যান্ড ভয়েসলেসড একটা ভিডিও আছে, সেই ভিডিওর মধ্যে আমি ভোকাল কর্ডটা ক্লিয়ার করেছি, ছবি সহ ওখানে আমি বর্ণনা করে দিয়েছি ভোকাল কর্ড জিনিসটা কি। অর্থাৎ আমাদের গলার ভিতরে নরলের আগে একটা দরজার মতো আছে, যেটা ক্লোজও থাকে, ওপেনও হয়। যখন ওপেন হবে তখন এটাকে বলে আপনার, তখন ওপেন স্বরতন্ত্র, রাইট নাও স্বরতন্ত্র। এই ভোকাল কর্ডটা হচ্ছে কি স্বরতন্ত্র, যেটা ক্লোজ এবং ওপেন দুইভাবে হয়। দুইভাবে হওয়ার ক্ষেত্রে দুই ধরনের বর্ণ বের হয়ে যাবে। তো একটা হচ্ছে কি ভয়েস সাউন্ড, আর একটা হচ্ছে কি ভয়েসলেস সাউন্ড। এগুলা, এই স্বরতন্ত্র যখন অনুরিত হবে, তখন অনুরিত মানে কম্পন করা। আপনি যখন বাংলা ব্যাকরণ পড়বেন, স্বরতন্ত্র যখন অনুরিত হবে তখন এটাকে বলে ঘুষধ্বনি, আর যখন অনুরিত হবে না তখন অঘুষধ্বনি বলে। তাহলে ঘুষ অঘুষ এগুলো কি? ভয়েসড সাউন্ড, ঘুষধ্বনিকে ইংরেজিতে বলে ভয়েস সাউন্ড, আর অঘুষকে ভয়েসলেস সাউন্ড। অর্থাৎ স্বরতন্ত্র অনুরিত হলে, ভাইব্রেট করলে, কম্পন করলে তখন ভয়েস সাউন্ডগুলো উচ্চারিত হবে, আর যখন কি করবে না, কম্পন করবে না বা অনুরিত হবে না, তখন ভয়েসলেস সাউন্ডগুলো উচ্চারিত হবে। তাহলে আমরা যেটা বুঝলাম, এই হটা হচ্ছে গ্লটাল সাউন্ড, আর এই হটা উচ্চারিত হবে কোথায় থেকে? আপনার when the airflow obstructed narrow it causing friction at the vocal cord, vocal cord যখন কি হবে, এয়ারফ্লো বাধাপ্রাপ্ত হবে এবং ফ্রিকশন হবে, তখন আপনার হটা উচ্চারিত হবে।
এরপরে যেটা সামারি আছে টু সাম আপ, এটা নিজেদের মতো করে একটা কিছু দিয়ে দিবেন, হয়ে যাবে। কিন্তু সুন্দর করে দিলে যিনি খাতা কাটবে আমার মনে হয় ওনার দৃষ্টি আকর্ষিত হবে, দৃষ্টি আকর্ষণ হবে, তখন নাম্বার যেটা কম দেয়, চিটিংবাজি করে আমাদেরকে, মানে ইংরেজি ডিপার্টমেন্টের নাম্বার কম দেয়, ঠিক আছে। এটা আমার মনে হয় না ওনাদের নাম্বার দিতে গেলে কি ওনার বাফের সম্পত্তি কমে যায় নাকি বেড়ে যায়, আমি বুঝি না। নাম্বার দিলে কি একটা ছেলেকে আপনি সম্ভাবনাময় করে তোলেন, এখন নাম্বার দিলেন না, হতাশ করে দিলেন। তো এখন আমি যেটা বুঝি ওরা ছাত্র জীবন নিজেরাই পায় নাই, আমাদেরকেও দিবে না, ঠিক আছে। এটাই হচ্ছে আমার মানে অপিনিয়ন, আমার মনে হয় এরকমই হতে পারে। তো আশা করি হ্যালো, আচ্ছা, মোটামুটি টেনে টুনে আসছি আর কি। টেনে টুনে আসছি, যেটা আপনাদের পরীক্ষার পরে স্ক্রিনশট দেবো আর কি, এটা এখন বললেও আর কি। আমি কোথায় যাওয়ার জন্য আসছি, আচ্ছা, আজকে আমরা আপনাদের জানি না ক্লাস কেমন লেগেছে, আশা করি উপভোগ করবেন। তো আমরা তো 4টা প্রশ্ন পড়ার কথা ছিল, কিন্তু আমরা পড়লাম কয়টা, 2টা 3টা নাকি 2টা? আমরা কয়টা প্রশ্ন পড়লাম আমি একটু চেক করি, 3টা। তো আমাদের বাজেট থেকে একটা রয়ে গেছে, সেটা কি, 3টা বাজেট করছিলাম। ফনেটিক্স, হ্যাঁ এটা ইজি কোয়েশ্চেন, আপনাদের যদি ঘুমের তাড়া না থাকে আমি এটা 5 মিনিটে শেষ করে দিতে পারি, একটু খুব তাড়াতাড়ি বলবো। এটা ইজি কোয়েশ্চেন, এটা আসছে 11 এবং 18 সালে আসছে, তার মানে আমাদের জন্য কমন আছে, কি বলেন? যেহেতু এই অধ্যায়টা ক্লোজ করবো কারণ বাকি অধ্যায়গুলো ইউটিউব কি আছে, ভিডিও আছে আমার, বাকি কোয়েশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে আমি সিলেক্ট করেছি সাজেশন অনুযায়ী, সবগুলোর কিন্তু ইউটিউবে ভিডিও আছে। তো সেই জন্য এগুলো আমি বলবো না, করাবো না, ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন ভিডিওটা, ক্লাসটা ওখান থেকে করে নেবেন। যদি কোনো প্রশ্ন থাকে ওটা গ্রুপে করবেন, নয়তো সরাসরি অন্য কোনো ক্লাসে আমি রিভিউ ক্লাস বলবো, ওখানে আপনারা ওই প্রশ্নগুলো করবেন, ভাইয়া অমুক ভিডিওতে এই জিনিসটা বুঝি নাই, তখন আমি ওটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে তাহলে আমরা ওই প্রশ্নটা একটু ক্লিয়ার করি। প্রশ্ন পারছি, পেয়ে গেছি। নেক্সট ওয়ান, দেখা যাচ্ছে, হোয়াট ইজ পনেটিক্স, ডিসকাস ইট। পনেটিক্স কাকে বলে এটি বিশ্লেষণ করো, আলোচনা করো। 11 এবং 18 সালে আসছে, আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমরা তো লিঙ্গুইস্টিকের জনক জানি, ইংরেজি ভাষার জনক জানি, এই পনেটিক্সের জনককে ইংরেজিতে এক এক ভাষায় এক একজন জনক আছে, কিন্তু ইংরেজিতে পনেটিক্সের জনককে কেউ আবার গুগল করে উত্তর দিবেন না, জানা নেই। থ্যাংক ইউ, এটা হচ্ছে খুব সুন্দর আনসার, এটা হচ্ছে ড্যানিয়েল জোন্স, যিনি কার্ডিনালস বাওয়েল উৎপত্তি করেছে, তিনিই হচ্ছে পনেটিক্সের জনক, আশা করি মন থাকবে। তাহলে জনক ইংরেজি হচ্ছে কি ফাদার, জ্যান, ইন্ট্রোডিউসার, তিনোটা দিয়ে আসতে পারে। হু ইজ ইন্ট্রোডিউসার অফ পনেটিক্স, অথবা হু ইজ ফাদার অফ পনেটিক্স, হু ইজ জ্যান অফ পনেটিক্স, কেমন, দুটোই আসতে পারে, যে কোনো 3ভাবে আসতে পারে, যে কোনোভাবে দেওয়া যাবে। তাহলে ফনেটিক্স কি, হ্যাঁ ভূমিকাতে যাব। ফনেটিক্স ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক দ্যাট স্টাডিজ হাউ হিউম্যানস মেক অ্যান্ড পারসিভ সাউন্ড। অর্থাৎ ফনেটিক্স হচ্ছে লিঙ্গুইস্টিকের একটি গুরুত্বপূর্ণ শাখা, ড্যাট যা স্টাডিজ অধ্যয়ন করে, পড়াশোনা করে, গবেষণা করে, হাউ হিউম্যান কীভাবে মানবজাতি বা মানব মেক অ্যান্ড পারসিভ সাউন্ড শব্দ উৎপাদন করে এবং সেই শব্দগুলো বুঝে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, ফনেটিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান সাউন্ড। ফনেটিক্স হচ্ছে কি
মানব ভাষার সাউন্ডগুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে বিশ্লেষণ করার নাম হচ্ছে কি ফনেটিক্স। অর্থাৎ মানবজাতির ভাষাকে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার নাম হচ্ছে কি ফনেটিক্স। এরপরে ফনেটিক্স ব্রডলি ডিলস উইথ টু অ্যাসপেক্ট। এখানে আপনি চাইলে 3 অ্যাসপেক্ট বলতে পারেন। অনেক জায়গায় 2 আছে, আপনি চাইলে 3 অ্যাসপেক্টও বলতে পারবেন, সমস্যা নেই। ফনেটিক্স ব্রডলি ডিলস উইথ 2 অ্যাসপেক্টস অফ হিউম্যান স্পিচ। মানবজাতির ভাষার 2টি বৈশিষ্ট্য নিয়ে বিশেষ করে এগুলো আলোচনা করে বা ডিল করে। একটা হচ্ছে প্রোডাকশন, দ্য ওয়েস হিউম্যান মেক সাউন্ড। প্রোডাকশন বলতে বোঝায় মানে কিভাবে মানুষ শব্দ উচ্চারণ করে, হ্যাঁ, সাউন্ডগুলো উচ্চারণ করে অর্থাৎ লাংসের সাহায্যে। তাহলে হাউ হিউম্যানস মেক সাউন্ড উইথ দ্য হেল্প অফ লাংস, এটা বলতে পারেন। অ্যান্ড পারসেপশন, কিভাবে একজন বক্তা কথা বললে এবং সেই বক্তার কথাটা শ্রোতার কানে কিভাবে পৌঁছে, কিভাবে সে বুঝে। রিসিপশন, দ্য ওয়ে স্পিচ ইজ আন্ডারস্টুড, কীভাবে সে বুঝে বা শুনে এই জিনিসটা। এরপরে কিছু অতিরিক্ত কথা আছে যেগুলো ভূমিকাতে রাখতে হয়, সেই জন্য রাখা হয়েছে। এইগুলো আপনারা যারা সংক্ষিপ্ত চান তারা এরপর একটা অর্থাৎ এই জিনিসটা স্কিপ করতে পারেন। মূল কথাগুলো আগে চলে আসছে ভূমিকাতে, এরপর আর বাকিগুলো দরকার নেই। তো যাদের ধরেন বেশি লিখতে অভ্যস্ত তারা এই জিনিসটা দিতে পারেন, কেমন? কারণ প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিছু কয়েকটা অতিরিক্ত লাইন থাকে যেগুলো আপনারা স্কিপ করতে পারবেন। স্পিচ ইজ প্রডিউস, শব্দ সাউন্ড উচ্চারিত হয় বাই পালমোনিক অ্যাগ্রেসিপিয়ার স্ট্রিম মেকানিজম ফ্রম লাংস। কেমন? ট্র্যাডিশনালি, এরপর এগুলো আপনাদের দরকার নেই, চাইলে বলবেন, না চাইলে বলবেন না, ঠিক আছে, যেহেতু সংক্ষিপ্ত আলোচনা করবে বলছি। দেয়ার আর 3 ব্রাঞ্চেস ইন মডার্ন ফনেটিক্স। মডার্ন ফনেটিক্সে 3টি শাখা আছে। এটা লেভেলও বলতে পারেন, শাখাও বলতে পারেন। নাম্বার 1 আর্টিকিউলেটরি ফনেটিক্স, নাম্বার 2 অ্যাকুইস্টিক ফনেটিক্স, নাম্বার 3 অডিটরি ফনেটিক্স। আর্টিকিউলেটরি ফনেটিক্স। এখন দেখেন আর্টিকিউলেটরি ফনেটিক্স হুইচ স্টাডিজ, যেটি অধ্যয়ন করে দ্য ওয়ে, ওই সমস্ত উপায়, যে উপায়ে সাউন্ড আর মেড, সাউন্ডগুলো তৈরি করা হয় উইথ দ্য আর্টিকিউলেটরস, আর্টিকিউলেটরের সাহায্যে, আর্টিকিউলেটরসের মাধ্যমে। তো আর্টিকিউলেটরস বলতে কি? অঙ্গ প্রত্যঙ্গ, বাক প্রত্যঙ্গ, কেমন? বাক প্রত্যঙ্গ, যেটাকে অন্য ভাষায় বলা হয় অর্গান অফ স্পিচ। তো অর্গান অফ স্পিচের মাধ্যমে কীভাবে সাউন্ডগুলো উৎপাদন করা হয় সেই উপায়টাকে বলা হয় আর্টিকিউলেটরি ফনেটিক্স। নেক্সট ওয়ান অ্যাকুইস্টিক ফনেটিক্স। ইট অ্যানালাইজেস, এটি ব্যাখ্যা করে হাউ সাউন্ড ইজ ট্রান্সমিটেড, কীভাবে শব্দগুলো ট্রান্সমিট করা হয়, সেন্ড করা হয়, পাঠানো হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ইউজিং দ্য অর্গান অফ স্পিচ ব্যবহার করার মাধ্যমে। ইট অলসো অ্যানালাইজেস, এটি আরও ব্যাখ্যা করে ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন অফ স্পিচ সাউন্ডের ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি এবং ডিউরেশন, এই জিনিসগুলো অ্যাকুইস্টিক ফনেটিক্সের মধ্যে ব্যাখ্যা করবে। লাস্ট ওয়ান অডিটরি ফনেটিক্স হুইচ স্টাডিজ, যেটি অধ্যয়ন করে অথবা গবেষণা করে অথবা ব্যাখ্যা করে অথবা পড়ায় বোঝায় দ্য ওয়ে, ওই সমস্ত উপায়, লিসেনার্স, কীভাবে শ্রোতারা, পারসিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড লিঙ্গুইস্টিক সিগন্যাল, কীভাবে স্পিকারের সিগন্যালগুলো কীভাবে শ্রোতারা বুঝে এবং শোনে, এই জিনিসটাও অডিটরি ফনেটিক্সের মধ্যে আলোচনা করে। তো অডিটরি ফনেটিক্স আমরা অডিও শব্দের সাথে কিন্তু পরিচিত, কেমন? অডিও গান, অডিও মিউজিক, হ্যাঁ, অডিও রেকর্ড, এই অডিও শব্দের সাথে পরিচিত। অডিও মানে কি? মানে শোনা, কানে শোনা। তাহলে একজন স্পিকারের কথা যখন বলবে, স্পিকার যখন কথা বলবে, একজন লিসেনার সেটা শুনতে হবে। তাহলে কীভাবে সে শোনে, এই সিস্টেমটা হচ্ছে কি অডিটরি ফনেটিক্সের মধ্যে বর্ণনা করা হবে, বোঝানো হবে, কেমন? আচ্ছা, তো এখানে একটা কথা বারবার আসছে, সেটা হচ্ছে আর্টিকিউলেটরস, যেটার অপর নাম হচ্ছে অর্গান অফ স্পিচ, যেটার বাংলা হচ্ছে বাক প্রত্যঙ্গ, কেমন? তো বাক প্রত্যঙ্গ বা অর্গান অফ স্পিচগুলো কী কী? দ্য অর্গান অফ স্পিচ ইজ কল্ড আর্টিকিউলেটরস। আমি একটা ছবি দেখাবো আপনাদেরকে, ছবিটা মনে হয় অনেক দূরে আছে, এখানেই আছে, আচ্ছা যাই হোক একটু পরে দেখাবো।
organ of speech is called articulators. organ of speech কে articulator বলে। চাষেস যেমন লাংস বলতে আমরা তো বুঝি, কেউ দেখেছেন ছবি দেখেছেন আর কি, যাই হোক যারা সায়েন্স নিয়ে পড়েছেন ওরা মনে হয়, যারা ডাক্তার আছে ওরা যারা মানে যাই হোক, লাংস বলতে আমাদের ফুসফুসটাকে বোঝায়। ল্যারিংস যেটা ছবিতে আমি দেখাই দেবো কোনটাকে বলে, ট্রেসিয়া। কেমন? বুকাল কর্ড, বুকাল ফোল্ড যেটার অপর নাম, বুকাল কর্ডের অপর নাম হচ্ছে বুকাল ফোল্ড। বুকাল ট্র্যাক্ট হচ্ছে মুখের খালি জায়গাটাকে বোঝাবে। এরপরে ইউবোলা যেটাকে ওই আলা জিব্বে যেটা আছে ওটাকে বোঝাবে। ওরাল ক্যাভিটি মুখের খালি জায়গা, নাজাল ক্যাভিটি নাকের খালি জায়গা, টাং মানে জিব্বাকে বোঝাবে। জিব্বা আমরা জিব্বা বলি, ওটাকে বাংলা ভাষায় শুদ্ধভাবে জিহবা বলে মনে হয় না, কিন্তু আমরা জিব্বা বলতে অভ্যস্ত, কিন্তু এটা তো আর একদিন শুদ্ধ হবে না। আমারটা আমি জিব্বাই বলি, এই ইউটিউবেও আমি জিব্বা বলছি, আমাকে একজন বলছে মেসেজ করলো, ভাই আপনি জিব্বা বলছেন। হ্যাঁ এটা আমি ছোটোকাল থেকেই বলি। এরপর হার্ড প্লেট, জিব্বার উপর যেটা শক্ত প্লেট আছে, হাত দিয়ে একটু দেখবেন, ওটা হচ্ছে হার্ড প্লেট। আর এরপরে করে যেটা আছে ওটা হচ্ছে সফট প্লেট, নরম যেটা আছে ওটা আলভিউলার, এটাকে বলা হয় আপনার দাঁতের মাড়ি। আলভিউলার এটা হচ্ছে কি আলভিউলার রিস, দাঁতের মাড়ি। আলভিউলার এটা হচ্ছে দাঁতের মাড়ির মধ্যে, আলভিউলার রিস এটা হচ্ছে দাঁতের মাড়ির মধ্যে যেটা সকেট আকার আছে ওটা। আর আলভিউলার বলতে যেটা দাঁতের মাড়িকেই বোঝায়। কেমন? ডেন্টাল দাঁত বোঝাবে, লিপস ঠোঁট বোঝাবে, টিথ দাঁত বোঝাবে। অ্যাডামস অ্যাপল কাকে বলে কেউ জানেন? যেটা বিশেষ করে ছেলেদের থাকে, অর্থাৎ গলার মধ্যে উপরে একটা ফুলে যায় না, গলার উপরে আপনি গলার দিকে তাকালে একটা বের হয়ে যায় অ্যাপলের মতো করে, আপেল একটা ফুলে যায় গলার উপরে, যেটা গলার উপরে অনেক সময় গলার উপরে একটা ফুল আসে না, এটা কি জানি ওই স্বরতন্ত্র যেটা আছে, এটা হচ্ছে অ্যাডামস অ্যাপল। বাহিরেরটাকে অ্যাডামস অ্যাপল, ভিতরে যেটা আছে ওটাকে বলে আপনার বুকাল কর্ড। কেমন? তাহলে বুকাল কর্ডের বাহিরের অংশকে বলে অ্যাডামস অ্যাপল, ভিতরের অংশকে বলে বুকাল কর্ড। এরপরে ব্লেড অফ দ্য টাং, টিপ অফ দ্য টাং। এখন আসি আমরা যেগুলো আর্টিকুলেটরস বা অর্গান অফ স্পিচ বললাম, এগুলোর প্রকারভেদ পড়ব একটু করে। দেয়ার আর টু টাইপস অফ আর্টিকুলেটরস, অ্যাক্টিভ আর্টিকুলেটরস, প্যাসিভ আর্টিকুলেটরস। একটা প্রশ্ন আসতে পারে, ব্রিফ কোয়েশ্চন, আর্টিকুলেটরস কত প্রকার? দুই প্রকার, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। এখন আবার আসতে পারে অ্যাক্টিভ আর্টিকুলেটরস কী এবং এগুলো কী কী, কাকে বলে? প্যাসিভ আর্টিকুলেটরস কী, কাকে বলে, এগুলো কী কী আসতে পারে একটু দেখে নিই মনোযোগ দিয়ে। দ্য অ্যাক্টিভ আর্টিকুলেটরস ক্যান মুভ হোয়েন আ স্পিচ সাউন্ড ইজ মেড। অর্থাৎ আমরা কথা বলার সময় যখন আমাদের বাক প্রত্যঙ্গগুলো নড়াচড়া করবে, তখন সেই প্রত্যঙ্গগুলোকে, সেই অর্গান অফ স্পিচকে বলে অ্যাক্টিভ আর্টিকুলেটরস। ইট ইজ ইউজুয়ালি লয়ার লিপস অ্যান্ড পার্ট অফ দ্য টাং, অর্থাৎ জিহ্বা এবং নিচের টুট হচ্ছে কি কথা বলার সময় এই দুটা অংশ, এই দুটা বাক প্রত্যঙ্গ শুধুমাত্র মুভ করতে পারে, তো যার কারণে এদেরকে বলা হয় অ্যাক্টিভ। আর যেই অঙ্গ প্রত্যঙ্গ, যেই প্রত্যঙ্গ মুভ করতে পারে না কথা বলার সময়, উচ্চারণ করার সময়, এগুলো হচ্ছে প্যাসিভ আর্টিকুলেটরস। ঠিক আছে? তো প্যাসিভ আর্টিকুলেটরস ক্যান নট মুভ হোয়েন দ্য স্পিচ সাউন্ড ইজ মেড। প্যাসিভ আর্টিকুলেটর ক্যান নট মুভ, প্যাসিভ আর্টিকুলেটরসগুলো মুভ করতে পারে না হোয়েন আ স্পিচ সাউন্ড ইজ মেড, যখন একটা সাউন্ড তৈরি করা হয়। দ্য অ্যাক্টিভ আর্টিকুলেটরস আর লয়ার লিপ অ্যান্ড দ্য ঠাং, এই দুটো হচ্ছে কি অ্যাক্টিভ আর্টিকুলেটরস, হোয়াইল দ্য প্যাসিভ আর্টিকুলেটরস আর দ্য আপার লিপ, আপার টিথ, রুফ অফ দ্য মাউথ অ্যান্ড রেয়ার ওয়াল। মুখের চারপাশেরটা ওটা হচ্ছে কি প্যাসিভ আর্টিকুলেটরস। এরপরে আমরা তো এখানে আর্টিকুলেটরি পন্টিক্সের মানে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি এখানে, সেটাকে আপনাকে বিস্তারিত ফিল্ডে নিয়ে বর্ণনা করতে হবে, যেহেতু এটা একটা ব্রড কোয়েশ্চন। তো এরপরে দেখেন আপনি ব্যাখ্যা করবেন আর্টিকুলেটরি পন্টিক্স কাকে বলে, এটার একটু উপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা করা হয়েছে। এরপরে ওটাকে সেম জিনিসটাকে আবার এনে ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজে, ভিন্ন ভিন্ন শব্দে আবার একটু ব্যাখ্যা করবেন, তখন হয়ে যাবে। এরপরে আবার সেমভাবে দ্বিতীয় প্রকারটা ব্যাখ্যা করবেন, কেমন? তখন হয়ে যাবে। এখানে কিছু তথ্য ইনফরমেশন যোগ করবেন, এরপরে অডিটরি পন্টিক্সটা যোগ করবেন, তারপরে হয়ে যাবে, তারপরে কনক্লুশন দিয়ে দেবেন। এই প্রশ্নটা ইজি, আপনারা যদি একটু বুঝেন তাহলে এটা নিজের মতো করে ইচ্ছা মতো লিখতে পারবেন, কেমন? তো এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, যেহেতু আপনার কত সালে আসছে, 11 এবং 18 সালে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসের মধ্যে দুটা শর্ট এবং
দুটা ব্রড শিখলাম। তাহলে ব্রিফের ব্যাপারে যেটা আমি জানাবো, এখানে যারা কম পড়তে চায় তাদের জন্য আছে 30টা ব্রিফ। আরও কম পড়তে চাইলে ওদেরকে 15টা দেওয়া যায়, ওটা রিস্ক হয়ে যায়। কেমন? আমার মনে হয় 30টা পড়তে হবে। এখানে টোটাল 60টা প্রশ্ন আছে ব্রিফ কোয়েশ্চন পার্ট এর মধ্যে। একটু দেখেন, এখানে 60টি ব্রিফ কোয়েশ্চন আছে। তো এখান থেকে কমন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 30টি কমন, 30টি হচ্ছে কি ইম্পর্টেন্ট। তো এই 30টি পড়তে হবে। এই 30টি কোয়েশ্চন আমি ওই আজকের একটা পিডিএফ দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে আপনারা ঢুকে পড়ে নিতে পারেন। যদি কখনও সময় পাই এই ব্রিফ কোয়েশ্চন, আগের দুটি ক্লাসে আমি ব্রিফ কোয়েশ্চন কিন্তু আলোচনা করে দিছি, পড়াই দিছি, গ্রুপ স্টাডি করে ফেলেছি। কিন্তু এটা এখানে কোয়েশ্চন যেহেতু বেশি, এটা সম্ভব না। অলরেডি আমরা অনেক সময় ক্লাসে দিয়ে দিছি। কেমন? নিজেদের মতো করে এগুলোকে আবার সময় দিতে হবে। তাহলে এখানে দেখেন, এখানে ব্রিফ কোয়েশ্চনগুলো আমি কীভাবে সাজাইছি, আপনার প্রত্যেকটা যেগুলো অ্যানিউতে আসছে, যেমন ধরেন হোয়াট ইজ ফনেটিক্স, এটা কত সালে কখন আসছে, এটা এখানে মেনশন করে দিছি। এরপরে হ্যাঁ, সবগুলো প্রিভিয়াস কোয়েশ্চন মেনশন করা আছে, যাতে আমরা পড়তে বুঝতে ইজি হয়। আর একটা জিনিস, সিকোয়েন্স এখানে মিলানো আছে, অর্থাৎ একটা প্রশ্ন পড়ার পর ওই প্রশ্নের ধারে কাছে কোন প্রশ্নটা আসে সেটা কিন্তু এর পরে আলোচনা করা আছে, যাতে বুঝতে সুবিধা হয়। এখানে এভাবেই 60টি কোয়েশ্চেন আছে। এখান থেকে বাছাই করে আপনার সালভিত্তিক যেগুলো আসছে এগুলো আগে পড়ে ফেলবেন, বাকিগুলো আপনি পরে সময় দিবেন। এখানে প্রশ্নগুলো বিষয়ভিত্তিক আছে। ধরেন আমি আপনাকে বিষয়ভিত্তিক বলতে যেটা বোঝাচ্ছি সেটা একটু বুঝা দিই। এখানে হচ্ছে আপনার ফনেটিক্স, বাওয়েল, কনসোনেন্টের প্রশ্নগুলো আলোচনা করা আছে। কেমন? এর নিচে এরপরে দেখবেন যে আরেকটা বিষয়, এখানে কার্ডিনেটস বাউলের প্রশ্নগুলো আলোচনা করা আছে। এরপরে অর্গান অফ স্পিচ, আপনাদেরকে আমি এই ছবিটা দেখাতে চেয়েছিলাম, অর্থাৎ আর্টিকুলেটরসের ছবি। এখানে দেখেন, এটা আপনাদের বইও আছে, আপনাদের গাইডে যে কোনো জায়গায় এটা থাকবে, অনলাইনেও এটা অ্যাভেলেবেল আছে। তো ওখান থেকে দেখে নিতে পারেন বর্ণনা। এখান থেকে যারা ওখানে বর্ণনার মধ্যে যারা বুঝবেন না, তারা ছবি থেকে বুঝবেন। কেমন? হার্ট প্লেট, সফট প্লেট, আলভিউলার, নাজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, কোনটা কাকে বলে এখানে ছবি সহ দেওয়া আছে। কেমন? এরপর টপিক ফনোলজি আছে, যেটা ফনোলজি আমরা হয়তো বা আজকে ফনোলজির মধ্যে চলে আসছি, ফনোলজি শেষ করে ফেলছি, মানে ইউটিউব থেকে দেখতে হবে আর কি, ইউটিউবের ভিডিওগুলো আছে। আর একটা প্রশ্ন টাচ দেওয়া হয়নি, সেটা হচ্ছে ফনেটিক্স এবং ফনোলজির মধ্যে পার্থক্য কী। যদি কখনো সময় হয় এই প্রশ্নটা আমরা শেষ করে দিব। এখানে একটা প্রশ্ন বাকি আছে। এরপর প্লেস অফ আর্টিকুলেশন নিয়ে ব্রিফ কোয়েশ্চন যা যা আছে সবগুলো এখানে দেওয়া আছে। এরপরে থাকবে যে কি ম্যানার অফ আর্টিকুলেশন নিয়ে যা যা ব্রিফ কোয়েশ্চন আছে সবগুলো এখানে দেওয়া আছে। এরপরে আদার্স যেগুলো আছে এগুলো হচ্ছে ধরেন এত ইম্পর্টেন্স না, তারপরে দিয়ে দিছি, যাদের ইচ্ছে তারা পড়বেন, নাহলে পড়া দরকার নেই। কেমন? আচ্ছা, সম্ভবত 10 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, আমরা 10 মিনিট পরে শেষ করে দিব। স্টপ শেয়ারিং। আচ্ছা, কালকে আমি ওই অ্যাডমিন আপুর সাথে একটু কথা বলবো। কালকে লিঙ্গুইস্টিক ক্লাস হবে না। আমার মনে হয় লিঙ্গুইস্টিক এখানে যেই প্রশ্নগুলো রয়েছে, যেই প্রশ্নগুলো বলতে যেই প্রশ্নগুলো ইউটিউব থেকে আপনাদেরকে দেখতে বলছি, সেই প্রশ্নগুলো কালকের মধ্যে আপনারা দেখে নেবেন এক একটা। তো কালকে যদি আমরা ক্লাস করি, তাহলে আমরা ক্রিটিসিজম ধরি কালকে একদিন, অর্থাৎ লিঙ্গুইস্টিক একদিন ব্রেক থাকবে, ওই দিনে আমরা ক্রিটিসিজম পয়েটিক্সটা শেষ করে দিব। ঠিক আছে? কি বলেন? আপনার একটু মতামত চাইব। হ্যাঁ, এটা আপনাকে বলেছি, আপনার অ্যাম্বিশন থাকতে হবে, আপনি এগিয়ে যেতে পারবেন। নাহলে আপনি যদি বলেন আরে এত বিশাল কঠিন, কোনো বিশাল না। আপনি যদি কঠিন মনে করেন তাহলে কঠিন হবে, আপনি যদি মনে করেন ইজি তাহলে ইজি হয়ে যাবে। অর্থাৎ শুধুমাত্র কালকে একদিন আমরা ক্রিটিসিজম পড়বো, যেহেতু লিঙ্গুইস্টিক আমরা ব্রেক দিচ্ছি বলতে এখানে অনেকগুলো কোয়েশ্চেন ইউটিউব থেকে পড়ার কথা বলছি, ইউটিউব থেকে ক্লাসগুলো করার কথা, সেই জন্য আমরা লিঙ্গুইস্টিক পড়বো। আপনারা ধীরে ধীরে নিজেদের মতো করে সুস্থ করে ইউটিউব থেকে এই কোয়েশ্চেনগুলো দেখবেন। আর একটা বিষয়, ওখানে মনে হয় একটু আমি যদি একটু সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে পারি, তখন আমি যে ক্লাসটা করতেছি ওই ক্লাসটা ওখানে লাইভে যেতে পারবো। তো এখানে সাবস্ক্রাইবার কম হওয়ার কারণে লাইভে যেতে পারি না। তো এই জিনিসটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যাতে সাবস্ক্রাইবার বেড়ে যায়। এটা আপনাদেরও সুবিধা, আমারও সুবিধা, দুটাই হবে। আমি চাচ্ছি মানে দুর্লভ যেগুলো কোয়েশ্চেন ওগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে কালকে আমরা ক্রিটিসিজম পয়েটিক্স নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। কেমন? মানে একটা ক্লাসেই যাতে আমরা ক্রিটিসিজম পয়েটিক্সটা শেষ করতে পারি। তাহলে টোটাল ওখানে আমাদের ক্লাস লাগবে 3 থেকে 4টা।
ক্রিটিসিজমের মধ্যে পয়েটিক্সের মধ্যে একটা ক্লাসে শেষ করব, আর বাকিগুলোতে 2-3টে ক্লাসে শেষ করে দেবো ইনশাল্লাহ, যদি আমি করাই আর কি। আমি পয়েটিক্সটা আমি করাবো, বাকিটা আপনারা ডিসিশন নেন আপনাদের মধ্যে থেকে ক্রিটিসিজমটা কেউ একজন নেবেন। আমি পয়েটিক্সটা করাবো, বা এরপর আরেকটা আছে ওটা আমি করতে পারি। তো ধরেন ওখানে মনে হয় ক্রিটিসিজমের মধ্যে কয়টা আছে একটু দেখে নিই, কারণ আমি সবগুলো প্রিপেয়ার করি নাই, যার কারণে আমি সবগুলো নিতে পারবো না। ক্রিটিসিজমের মধ্যে আমি প্রথম 2টা ধরেন আমি নিলাম, পয়েটিক্স অ্যান্ড অ্যানাফোলজি ফর পোয়েট্রি। এর পরেরটাও আমি নিতে পারবো, দ্য প্রিফেস টু শেক্সপিয়ার। প্রথম 2টা ধরেন আমি নিলাম, বাকি 3টা আপনাদের যে কোনো একজন থেকে নিতে হবে ক্রিটিসিজমের। কি বলেন? আচ্ছা, সমস্যা নয়, আপনাদের জন্য না থাকে আমি কষ্ট বেশি করে আমাকে গুছাতে হবে আবার। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমি পয়েটিক্স শুরু করবো ইনশাল্লাহ। এটা ওই আপুর সাথে একটু কথা বলবো আর কি। তাহলে ঠিক আছে, আজকে একটু সবাই একটু ইউটিউবে ঢুকবেন, ঢুকে ওই প্রশ্নগুলো প্রথমে দেখবেন যে ম্যানার অফ আর্টিকুলেশন, ঠিক আছে? ম্যানার অফ আর্টিকুলেশন দেখে তারপরে যেটা যেটা আপনাদের প্রয়োজন নিজেদের মতো একটা সিলেবাস করে নেবেন, কোনটা কখন দেখবেন ওভাবে দেখে ওখানে মানে আপনার একটা অনুভূতি প্রকাশ করে আসতে হবে, কমেন্ট করে আসতে হবে। এটা হচ্ছে মানে যদি আপনি কমেন্ট করেন আমার জন্য একটু নেক্সট ভিউ যে আসবে সে এটা দেখবে, অর্থাৎ একটা ভিডিও দেখার আগে সে ওই মানে কমেন্টগুলো দেখে কারা কারা। তো একটু বুঝিয়ে দিতে হবে যে আমরা সবাই একসাথে গ্রুপে স্টাডি করি, এগুলো পড়ি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আর কি। কেমন? চট্টগ্রামে এখানে মহসিন কলেজের একটা আপু জয়েন হওয়ার কথা ছিল, উনি জয়েন হয়েছে কিনা? সাবরিনা আপু নাকি? হুম, আসেন, আমি বলতে পারবো না নামটা। আচ্ছা, আসে নাই সম্ভবত। আচ্ছা আচ্ছা, প্রথম এবং দ্বিতীয় ক্লাস করেন নাই এমন কেউ আছেন এখানে? আজকে ফার্স্ট? আচ্ছা আচ্ছা, জেরিন আপনি তো মনে হয় গতকালকে ছিলেন না? নাদিল আমিম আপনি ছিলেন গতকালকে? আচ্ছা আচ্ছা, তা আপনার আজকে কেমন লাগছে একটু জানাবেন গ্রুপে মেসেজ করে। রাজিয়া সুলতানা আপনি গতকালকে ছিলেন, আপনি কি একটা মেসেজ করছেন এখানে? আচ্ছা, দেখতে হবে। রুবেল মিয়া আপনি কি আজকে নতুন ভাই? ভাই রুবেল ভাই শুনছেন? কি জাতীয় দলের ক্রিকেটার মনে হয়। হ্যালো ভাই, কি হেফি নিয়ে ভাগে গেছেন? হেফিকে নিয়ে কি কথা বলতেছেন না কেন? কথা বলেন। আচ্ছা যাই হোক, উনি মনে হয় ওয়াশরুমে গেছে, যাক। এরপরে হানি ভাই, এটা কি হানি? ওটা হানি 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 আপনি ছিলেন গতকাল, হ্যাঁ হ্যাঁ, গতকাল ছিলেন আমার মনে আছে। উম্মে হাবিবা গতকালকে ছিলেন। আপনি কোন কলেজে বলছেন যে? আমি একটু ভুলে গেছি। বরিশাল। চট্টগ্রামের কেউ আছেন এখানে? একজন আমাদের ওমেন কলেজের একজন ছিলেন, নাসিরাবাদ ওমেন, উনি আছেন নাকি? আছেন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লোহাগাড়ার, হ্যাঁ রাইট, আমার প্রিয় একটি জায়গা লোহাগাড়া, আমি যে 2 বছর ওখানে পড়াশোনা করেছিলাম। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনাদের অনেকে, আমিও ভাত খাই নাই, আমিও ভাত খাবো। ঠিক আছে, আপনারা খেয়ে দিয়ে নিজের মতো করে পড়াশোনা করেন। বেস্ট অফ লাক, সবাইকে শুভকামনা জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো মতামত থাকলে বলতে পারেন, শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমার রেজাল্টটা কেমন আসছে? আচ্ছা, হ্যাঁ, আমি টাইনা টুনা, টাইনা মানে টেনে টেনে জায়গা মতো পৌঁছে গেছি। মানে আমার লেখাটা হ্যাঁ বরাবর আছে আর কি 3। তো এখন কথা হচ্ছে ওই আমার লেখাটা ফার্স্ট টাইম আসে না, যার কারণে আর লেখাটা একটু সমস্যা, সুন্দর না। যার কারণে এখানে শুধু ভালো বুঝলে হয় না, ভালো লিখতে পারতে হবে। ভালো লিখলেও হবে না, লেখাটা সুন্দর হতে হবে। ও যিনি খাতা কাটবে ওনার মনোযোগ আকর্ষণ করতে হবে।